গল্প আমি অভিশাপ পৃথিবীর দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইশরাত জাহান দুতি। দ্বিতীয় পর্ব। অনায়াসে গড়িয়ে পড়া চোখের পানি মুছে নিয়ে দিদিটি জানতে চাইল, তারপর বলো আন্টি। ফোনের ওপাশে তখনও 51 বছর বয়সী জাইমা কেঁদে চলেছেন মুখ চেপে ধরে। কিছুটা শান্ত হওয়ার পর ভেজা কণ্ঠেই বললেন, রেজা তোমাকে নিয়ে খুব ঘিঞ্জি একটা এলাকায় বাসা ভাড়া করে থাকতে শুরু করলো। ওর গোয়েন্দা বিভাগে কিন্তু পদোন্নতি ঘটেছিল জাইনের অপকর্মের সমস্ত প্রমাণ সাবমিট করার জন্য। কিন্তু তোমার জন্য ওকে চাকরি থেকে আপাতত অব্যাহতি নিতে হয়েছিল। ওকে আর্থিক সহায়তা করত অবশ্য একজন, নাম রাজেশ মল্লিক। এই গোয়েন্দা অফিসারই জাইনকে এক্সপোজ করেছিল দেশের সামনে। মাস 2 পর আলিয়া যখন জানালো জাইনের বন্ধুরা ফিরে এসেছে অস্ট্রেলিয়া, তখন রেজা তোমাকে নিয়ে ভালো পরিবেশে ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করে। তোমাকে নিয়েও এতটাই ভয়ে থাকতো যে তোমাকে দেখাশোনার জন্য কোনো আয়া রাখতেও রাজি ছিল না। আমার সঙ্গে যোগাযোগ হলে আমি শেষমেশ ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে বললাম। সত্যি বলতে কি জানো, আমি 1.5 বছরে ভালোবেসে ফেলেছিলাম রেজাকে। ওর মুখে ওর ভালোবাসার মানুষটার কথা যেদিন শুনলাম, সেদিন বুক ভেঙেচুরে কান্না পাচ্ছিল। তাই বলে তোমার প্রতি আমার এক বিন্দু ভালোবাসাও কমেনি। রেজাকে কোনোদিন জানাইনি আমি ধর্ষিতা অযোগ্য জাইমা তাকে খুব ভালোবাসি। রেজা রাজি হচ্ছিল না বিয়ে করতে। তারপর রাজেশ মল্লিকের পরামর্শে আর বোঝানোর ফলে বিয়ে করতে রাজি হয়েও ঝুমুরকে সিলেক্ট করে দিয়েছিলেন তিনি। বিয়ে করার পরই রেজা ঝুমুরের সঙ্গে থাকতো না, কাজের বাহানায় তোমাকে নিয়ে নিজের ফ্ল্যাটেই থাকতো। তারপর রাজেশ মল্লিকের নির্দেশে একজন আয়া রাখে রেজা তোমার জন্য। আয়ার কাছে রেখেই ও ঝুমুরের সঙ্গে দেখা করতে যেত ঝুমুরের বাড়িতে। ঝুমুরকে তখনও জানতে দেয়নি রাজেশ মল্লিক তোমার কথা। বিয়ের 1-2 মাস এভাবেই চলছিল। ওদিকে ঝুমুর অধৈর্য হয়ে পড়ছিল রেজাকে কাছে না পেয়ে। ও স্বাভাবিক সংসার চাইছিল, এর মাঝে আবারও দেশে আসে জাইনের বন্ধুরা। সবকিছু চিন্তাভাবনা করে শেষে রাজেশ মল্লিক বুদ্ধি দেন রেজাকে যশোর চলে যাওয়ার জন্য। সেখানে থাকার ব্যবস্থা, জীবিকার ব্যবস্থা সবই তিনি করে দেবেন বলে আশ্বাস দেন। তোমার কথা চিন্তা করে রেজা চলে যায় যশোর। ঝুমুরকেও নিয়ে যায় সাথে। তবে ঝুমুর যখন তোমার কথা জানতে পারে তখন সে তোমাকে সহ রেজাকে না পারছিল মানতে, না পারছিল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। এটাই অবশ্য স্বাভাবিক। যাকগে, এ ব্যাপারে কিছু না বলি। এরপর আমি সুযোগ পেলেই এসে দেখে যেতাম তোমাকে। তাতে ঝুমুর অসন্তুষ্ট হলেও আমার করার কিছু ছিল না। ও হ্যাঁ, ঝুমুর জানতো আমার আর রেজার সম্পর্কের কথা। ও রেজাকে খুব পছন্দ করে ফেলেছিল বলে পরিবারের বিরুদ্ধে গিয়ে রেজাকে বিয়ে করে। ঝুমুরের বাবার বাড়িতে কিন্তু রেজাকে মেনে নিতে পারেনি ওর ব্যাপারে সবকিছু জেনে। কিরণ হবার পর তারা সব স্বাভাবিক করেছে। এমন করেই বছর 4 আমি দেশে এসে তোমাকে দেখে গিয়েছি। কিন্তু আমার জন্য ঝুমুর আর রেজা সংসারে অশান্তি তৈরি হতে থাকে জটিলভাবে। বুকে পাথর চেপে তখন সিদ্ধান্ত নিই, আর আসবো না দেশে। যেদিন তুমি অ্যাডাল্ট হবে সেদিন তোমার সঙ্গে যোগাযোগ করব। বাবার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল, আন্টি? কম্পিত স্বরে শুধায় দিদিটি। সে প্রশ্নকে অবহেলা করে জাইমা অনুরোধ গলায় আবদার ধরে, আমাকে সেই 1.5 বছরের স্মরণের মতো মাম্মাম বলে ডাকবে, সোনা। তোমার মুখের প্রথম বুলি ছিল মাম্মাম। মাম্মাম। সরি, আমিও আন্টি ডাকতে চাইনি। আন্টি ডেকে একটুও স্বস্তি পাচ্ছিলাম না। মাম্মাম বলেই ডাকবো তোমাকে। এবার বলো না, আমার বাবার মৃত্যু কি স্বাভাবিক? তাকে হত্যা করেছে জাইন মাহতাব, তাই না? জাইমা নিশ্চুপ বনে গেলেন। তা দেখে দিদিটির সন্দেহ আরও গাঢ় হলো। বলো প্লিজ, মাম্মাম, আজ সব অজানা সত্য প্রকাশ হোক। সত্যিই আজ সবটা জানানোর সময় চলে এসেছে। জাইমা চুপ থেকে প্রস্তুত করে নিলেন নিজেকে। তারপর ঢুক গিলে শীতল গলায় বললেন, হত্যা করার চেষ্টা হয়েছিল। তবে সেটা জাইন কি না জানি না। কারণ সশরীরে জাইন দেশে আসেনি আর। ব্রিজের ওপর ড্রাইভিং করে যেদিন কাজ থেকে ফিরছিল রেজা যশোরে, সেদিন ওর গাড়িটাকে পেছনে থেকে ট্রাক এসে ধাক্কা মেরে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে রেজা গাড়িসহই। নিশিরাতের আধারে ট্রাক চালক ব্রিজের ওপর দাঁড়িয়ে বোধ হয় শুধু পর্যবেক্ষণ করেছিল গাড়িটা নদীতে পড়েছে কিনা। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে মারার ক্ষমতাকার। রেজা গোয়েন্দা সংস্থার একজন দক্ষ এজেন্ট।
প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করে বেঁচে ফেরার প্রশিক্ষণ সে সেই রাতেই কাজে লাগায়। আঘাতপ্রাপ্ত হয়েই পানিতে ডুবে যাওয়া গাড়ির ডোর ওপেন করে বেরিয়ে আসে। বসন্তকাল, নদীতে পানি কম ছিল বলেই সেদিন সাঁতরে পারে আসতে পেরেছিল। রাজেশ মল্লিককে ইনফর্ম করে পারেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে। সেখানে রাজেশ মল্লিক পৌঁছানোর পর ওকে হসপিটালে নিলেও ডক্টর জানায় ও ব্রেইন স্ট্রোক হয়ে গেছে। মৃত্যুর মুখে গিয়েও বোধ হয় তোমার চিন্তা করেই নিজেকে আর শক্ত রাখতে পারেনি। রাজেশ মল্লিক কি করবেন ওকে নিয়ে? ওই মুহূর্তে তার আমার কথায় মনে আসে। ঝুমুরকে জানাতে চাননি তখন তিনি। ঝুমুর জানলে যদি শত্রুরাও খোঁজ পেয়ে যায়। সেই ভয় আমাকে দেশে আসতে বলেন। আমি ওই রাতের ফ্লাইটেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হই। হসপিটালে আসার পর অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিই, রেজাকে চিকিৎসা করাবো মুম্বাইতে ফিরে। রাজেশ মল্লিকও রাজি হন। আমি রেজাকে নিয়ে চলে আসি এখানে, ট্রিটমেন্ট শুরু করি ওর। 12 দিন লাইফ সাপোর্টে থাকার পর রেজা পৃথিবী ছাড়ে। ওর লাশটা আমি আর দেশে নিয়ে যেতে দিইনি। আমার সারা জীবনের প্রাপ্তির মাঝে ও আর তুমি ছিলে বড় প্রাপ্তি। তাই আমার এখানেই ওকে কবর দিই। এটুকুই আমার সারা জীবনের সান্ত্বনা। আর পারিনি নিজেকে অন্য কারো সাথে জোড়াতে। সারা পৃথিবীর কাছে জাইন মাহতাব প্রথমে হিরো হলেও পরবর্তীতে শয়তান রূপে নিজেকে প্রকাশ করে। জাইনের কোনো কিছুরই কমতি ছিল না। ছিল শুধু একজন সুন্দর মনের নারীর ভালোবাসার। অথচ রেজার মতো একজন সামান্য, এতিম, অসহায়, অসুন্দর ছেলেকে ভালোবেসেছিল 3 জন নারী, যাদের আজও ওর জন্য বুকের মধ্যে পড়ে। একজন শ্রেষ্ঠ বাবা বলেই তারা সন্তানরাও তাকে মিস করে। আমার জীবনের এই গল্পে অলরাউন্ডার, সুপারহিরো জাইন মাহতাব নয়। যে চাইলে সবকিছু হাসিল করতে পারে। আমি বিশ্বাস করি এই গল্পে সুপারহিরো যদি হয় কেউ, সে কেবল আমার স্বামী রেজা হক। আবারও ডুকরে কেঁদে উঠলেন জাইমা। মাম্মাম, তুমি আর কেঁদো না। আমি নিশ্চয়ই আসবো একদিন তোমার কাছে। আমার জন্মদাতার পরিচয় জানার পর আর বাবার হত্যাকারীকে খুঁজে আইনের হাতে তুলে দেওয়ার পর একদিনও অপেক্ষা করব না তোমার কাছে আসতে। নিজেকে কলঙ্কিত করে, মনের বিরুদ্ধে কারো বউ সেজে শেখ পরিবারে প্রবেশ করার পর আমি পারবো কি না তাদের পরিচয় জানতে, জানি না। শেখ পরিবারে টিকে থাকাটা আমার জন্য খুব কঠিন হবে। দোয়া করো আমার জন্য। আম্মু এসব কিছু জানার পর খুব অসুস্থ হয়ে পড়বেন। আমি দুশ্চিন্তায় আছি শুধু তাকে নিয়ে। জাকির শেখ অথবা নাওফিল নিশ্চয়ই জানবে। রেজার সঙ্গে জাকির শেখের যোগাযোগ ছিল। জাকির শেখ তো রেজার মাধ্যমেই নিজের ভাই সম্পর্কে সবটা জেনেছিল। রেজা দেশে ফেরার পর আমার ধারণা জাকির শেখও রেজাকে প্রোটেকশন দিয়েছিল। প্রায়ই রেজাকে কলে কথা বলার সময় শুনতাম জাকির ভাই বলে সম্বোধন করতে। আর সেটা জাকির শেখ ছাড়া অন্য কেউ হতেই পারে না। মাহতাব শেখও সবটা জানবেন বলে আমার বিশ্বাস। কিন্তু আমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করছি। শেখ পরিবার তোমার জন্য ভালো নাও হতে পারে। তোমার এখনই ও বাড়িতে প্রবেশ করা ঠিক হবে না হয়তো। তার আগে তোমাকে মজবুত হতে হবে সব দিক থেকে। যেন তোমাকে কেউ ক্ষতি করতে চাইলেও না পারে। সেটা কি করে? আমার ব্যাপারে জাকির শেখ নিশ্চয়ই খোঁজ না নিয়ে বসে নেই। আমি রেজা হকের সন্তান। এটা জানার পর তিনি আমাকে কেমনভাবে গ্রহণ করবেন, ভালো নাকি খারাপ, তা ঠিক বুঝতে পারছি না। এমনিতে তিনি কিন্তু আমাকে মোটেও সহ্য করতে পারেন না। নিজের পরিবারের ছেলেদের ভালোর জন্য তিনি বোধ হয় আমাকে খুন করতেও পিছুপা হবেন না। তোমার পেছনে আমার অস্তিত্ব সব সময় থাকবে। তোমার ভালোর জন্য আমিও সবকিছু করতে পারি। সোনা, শেষকালে সবাই স্বার্থপর রূপে আত্মপ্রকাশ করে। এত ভালো মানুষ নাকি জাকির শেখ, অথচ নিজের ভাইয়ের ছেলেদের জন্য সে যে কতটা খারাপ হতে পারে তা তোমার মাধ্যমেই বুঝলাম। বহুদিন যোগাযোগ হয় না রাজেশ মল্লিকের সঙ্গে। এতদিনে তিনি অবসর নিয়েছেন কি না জানি না, কিন্তু তোমার জন্য আমি আবার তার সঙ্গে যোগাযোগ করব, তোমাকে প্রস্তুত করতে। নিশ্চিন্তে থাকো, মা। তোমার মাম্মাম প্রাণ থাকতে কখনো তোমাকে একা হতে দেবে না। আমি খুব করে চাই তুমিও তোমার বাবার মতো অনেস্ট ইন্টেলিজেন্স এজেন্ট হও। স্বয়ং রাজেশ মল্লিক তোমাকে তৈরি করবে। আমার ফার্স্ট গোল তবে নিজেকে প্রস্তুত করা হোক। তারপর শেখ পরিবার হবে আমার ফাইনাল ডেস্টিনেশন। অষ্টাদশী মেয়ে দিদিটি যেদিন জানতে পারে ঝুমুর, রেজা, কিরণ কেউই ওর আপন মা বাবা, বোন নয়,
চুরমার হয়ে যাওয়া হৃদয়টা সেদিনই নিজের সঠিক পরিচয় জানার জন্য অস্বাভাবিক উদ্গ্রীব ছিল। ওকে ফোনের ওপাশ থেকে তখন সামলেছিলেন তখন জাইমা আর সশরীরে সৌরভ। হ্যাঁ, সৌরভ ওর জীবনের নির্মম সত্যটা জানে। কেবল জানাটুকু পর্যন্তই এগিয়েছিল সে। এরপর আর দিদিতি চায়নি সৌরভ ওর সুন্দর ক্যারিয়ারের দিকে মনোযোগ না দিয়ে ওর ভাঙাচোরা অতীতের তালাশে সামিল হোক। গুগল ঘেটে শেখ পরিবার সম্পর্কে যতখানি জানা সম্ভব অতটুকুই জানিয়েছিলেন জাইমা ওকে। শিল্পমন্ত্রী মাহতাব শেখ আর তার বড় পুত্র এমপি জাকির শেখ এবং মেজ পুত্র জাহিদ শেখ পারিবারিক ব্যবসা সামলান। জাকির শেখের একমাত্র পুত্র নাওফিল শেখের পড়াশোনা ডুয়েটে চলছে তখনও। গাজীপুরেই তাই থাকে সে। এ কজন ছাড়া শেখ পরিবারের বাকি আর কোনো সদস্যের তথ্য পাওয়া যায়নি। অনেক চিন্তা আর পরিকল্পনা করে দিদিতি ঢাকাতে পড়াশোনা করতে আসে। জাইমা ওকে প্রথম টার্গেটে রাখতে বলেন নাওফিলকেই। ঢাকায় আসার পর ওই 18 বছর বয়সী দিদিতি চাইলেও নাওফিলের নাগাল অবধি পৌঁছতে পারেনি। সে ক্ষমতা আর সে উপায় ছিল না ওর। ভার্সিটিতে পড়ার মাস 3 পর পরিচয় হয় ওর তামান্নার সঙ্গে। মাস 7 পর বন্ধুত্ব হয় ওদের তন্নির সঙ্গে। এরপর ঘোরাঘুরি নাম করে হলেও দিদিতি গাজীপুর ছুটত শেখ পরিবার সম্পর্কে জানতে। ডুয়েট ভার্সিটিতে তন্নির চাচাতো ভাই পড়াশোনা করত। তার সাথে পরিচিত হওয়ার সুবাদে ডুয়েটেও আসা যাওয়া শুরু করেও। নাওফিলের হদিশও নিত এই ফাঁকে। মাঝে মধ্যে ভাগ্য সুপ্রসন্ন হলে নাওফিলকে চোখের দেখাও দেখতে পেত সে। তামান্না আর তন্নি তখন জানত দিদিতি ফেসবুকে নাওফিলের ছবি দেখার পর থেকে নাওফিলকে ও খুব পছন্দ করে ফেলেছে। তাই সুযোগ পেলেই ডুয়েট ভার্সিটি ঘুরতে আসাটা ওদের কাছে মজাই লাগত বেশ। কিন্তু দিদিতির এ কথাটা যে একদম মিথ্যা তা সর্বপ্রথম বুঝতে পারে তামান্না। সোশ্যাল সাইটে নাওফিলের কোনো অস্তিত্বই ছিল না। শুধু ফেসবুক কেন, ইনস্টাগ্রামেও না। দিদিতি কি করে তাহলে নাওফিলের সন্ধান পেল? প্রশ্নটা দিদিতিকে করতেই জবাবে এলোমেলো উত্তর দিয়েছিল তখন সেই। যেটা বুঝতে পেরেও তামান্না আর ঘাটায়নি ওকে। জোর করে স্বীকারোক্তি নিতে চায়নি বলেই। তবে সত্যটা তামান্নাকে একদিন নিজে থেকেই জানায় দিদিতি। তন্নিও ওদের খুব ভালো বন্ধু। তবুও নিজের অসমাধিত অতীত আর নিজের জন্ম পরিচয় নিয়ে দ্বিধা আর হতাশায় ভোগার কথা সবাইকে বলতে দিদিতির খুব লজ্জাবোধ হতো। তাই তামান্নাকে জানালেও তন্নিকে জানাতে ইচ্ছাটা হয়নি ওর। কিন্তু ওর এই সিদ্ধান্ত যে ভবিষ্যতের জন্য সঠিক ছিল তা আজ বুঝতে পারে দিদিতি। তন্নি শিহাবের সঙ্গে বিয়েতে আবদ্ধ হওয়ার পর বন্ধুত্বের চেয়েও যে স্বামী প্রেমে বেশি দুর্বল থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তাতে দিদিতির সম্পর্কে তন্নির সবকিছু জানা থাকলে পরিকল্পনা নিমিষেই ভেস্তে যেতে পারত। হয়তো শিহাবকে একসময় মনের ভুলে বলেও দিতে পারত। বিবিএ প্রথম বর্ষের শেষ দিকে বন্ধুত্ব হয় ওদের তিনজনের ঐশীর সঙ্গে। 2 বছর ধরে দিদিতি শুধু দূর থেকেই দেখে গেছে নাওফিলকে। ওর কাছাকাছি পৌঁছনো সম্ভবই হয়নি। নাওফিলের সুন্দর মুখটা প্রতিদিন দেখতে দেখতে মনে ভালো লাগা তৈরি হলেও প্রেমে পড়ার মতো অতটা নাজুক ছিল না ওর অনুভূতি। তৃতীয় বর্ষের শেষ দিকে ঐশী রুমানের সঙ্গে প্রেমে জড়ায়। এ কথা ঐশী জানানোর পূর্বেই দিদিতি, তামান্না আর তন্নি অনেকটা আন্দাজ করেছিল যে ঐশী কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। সেই ছেলেটা রুমান, তাও জানতে পেরেছিল ফেসবুকের স্বার্থেই। রুমান নিজে থেকেই ঐশীর বন্ধু বলে ওদের তিনজনকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিল একদিন। রুমানের প্রোফাইল দেখে শুনে ভালো লেগেছিল বিধায় তিনজনই তার অনুরোধকে গ্রহণও করেছিল। তারপর থেকেই চোখে পড়ত ঐশী রুমানের আপলোড করা সমস্ত ছবিতে লাভ রিয়্যাক্ট দেয়। সেই সব ছবিতে মন্তব্য ছোড়াছুড়িও হয় দুজনের। ঐশী নিজে মুখে দুজনের সম্পর্কের কথা স্বীকার করার অপেক্ষাতে ছিল বলেই ওরা চুপচাপ ছিল সব বুঝেও। হঠাৎ রুমান ওদের 6 জন বন্ধুর ছবি যেদিন কভার ফটোতে আপলোড করে আর সেটা দিদিতির চোখেও পড়ে, সেদিন থেকেই শুরু হয় ওর চূড়ান্ত পরিকল্পনা। একে একে শিহাব, দীপ্ত, তুষার, সবুজ সকলের ফেসবুক আইডিকেই অনুসরণ করতে থাকে সে। তারপর জানতে পারে ওদের বন্ধুমহলের কক্সবাজার ট্রিপের কথা। প্রস্তুতি নেয় দিদিতিও একই জায়গায় ট্রিপের জন্য। সেই সন্ধ্যায় নিজের ভ্রমণ গাড়ি মিস করা, নাওফিলদের কাছে সাহায্য চাওয়া, টুকরো টুকরো সবকিছুই পরিকল্পনার অংশ ছিল ওর। যা সম্পর্কে অবগত ছিল শুধুই তামান্না। তবে একটা ঘটনা, যে ঘটনা ওই সন্ধ্যায় দিদিতির মতো সাহসী মেয়েকেও আতঙ্কিত করেছিল।
জিনে বিশ্বাস অটুট আছে দিদিতির। তাই বলে এমন অস্তিত্বের মুখোমুখি কখনো হতে হবে তা কল্পনাতেও ছিল না ওর। এই ঘটনার কথা নাওফিলদের ছাড়া আজও অন্য কাউকেই জানায়নি ও। অদ্ভুত এক সত্য যে, যতবার নাওফিলের কাছাকাছি থেকেছে ও, ততবারই ওর মনে হয়েছে ও আর নাওফিল ছাড়াও ওদের দুজনের আশেপাশেই আরও কারো অস্তিত্ব রয়েছে। শরীরটা কেমন ভার ভার লাগতো তখন ওর। এমন উপলব্ধি হওয়ার কথাগুলোও কাউকে জানাতে পারেনি। এই উপলব্ধি ওর আদৌ সত্য কি না এ নিয়ে সন্দিগ্ধ বলেই কারো কাছে প্রকাশ করার ইচ্ছা হয়নি, মূলত নিছক মনের ভুল বলেই তা এড়িয়ে গেছে ও। পূর্ব পরিকল্পনা বদলে গেল তো সেদিন, যেদিন নিখোঁজ দীপ্তর পরিণতি স্বচক্ষে দেখল দিদিতি। লাশ নিয়ে নাওফিলের কাটাছেঁড়ার দৃশ্যটা দেখার পরও ও চেয়েছিল পরিকল্পনা বদলাতে। কিন্তু সেটা যে কেবলই সাজানো ছিল, তা জানার পর আর বদলায়নি কোনো ভাবনা। দিদিতি বিশ্বাস করত, নাওফিল শুধু নিজেকে ভয়ঙ্কর আর নিষ্ঠুর প্রমাণ করার চেষ্টায় করে। আদতে সে এমনটা না। এই বিশ্বাস থেকেই ও এতদূর এগিয়েছিল। কিন্তু যে ছেলে নিজের কলেজ জীবনের বন্ধুকে টানা 3 মাস ঘরবন্দি করে অমন বেহাল দশা করতে পারে তার, সে ছেলে কখনোই কোমল মনের হতে পারে না। বরঞ্চ শুরুতে নাওফিলকে দিদিতি যেমনটা মনে করেছিল সাইকোপ্যাথ, ঠিক তেমনই সে। আর এমন মানুষের সঙ্গে জড়িয়ে নিজের পরিচয় আর বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে উপর্যুপরি ওকেই বিপদে পড়তে হবে। হতে পারে ওর সঙ্গেও খুব খারাপ কিছু করে ফেলল নাওফিল। তাই তো দ্বিতীয় টার্গেট হয় তাওসিফ, এবং তাওসিফের মাধ্যমেই শেখ পরিবারে প্রবেশ করা। বড় ভাইয়ের বউ রূপে ওকে দেখে নাওফিল রেগে গেলেও কোনো ক্ষতি করার চেষ্টাও করতে পারবে না। এতদূর ভেবেই তাওসিফকে নিয়ে সেদিনের দুর্ঘটনাটা ঘটানো। দিদি, বিছানা ছাড় এবার। বিকাল হয়ে গেছে, আর কত শুয়ে থাকবি? তাওসিফ দেখা করতে এসেছে ছাদে। তোকে ডেকে দিতে বলল। জাইমার সাথে কথা বলার পর থেকে বিষণ্ণ মন নিয়ে অনেকক্ষণ কেঁদেকুটে ঘুমিয়ে পড়েছিল দিদিতি। তামান্নার ডাক শুনে তন্দ্রা কাটলেও উঠতে ইচ্ছা করছে না। তাওসিফ ডাকছে কেন আবার? শরীরের ম্যাজম্যাজে ভাব নিয়ে উঠে পড়ল ও। বাথরুমে এসে চোখে মুখে পানি দেবার সময় খেয়াল করল চোখ মুখ ফুলে খুবই খারাপ দেখতে লাগছে। তবে এমন চেহারাটা এই সময়ের জন্য একদম মানানসই। ঘোর ছেড়ে বেরিয়ে এলো, এগিয়ে গেল রেলিংয়ের ধারে, যেখানে তাওসিফ দাঁড়িয়ে অপেক্ষায় আছে ওর জন্য। হ্যাঁ, বলুন কি বলবেন? চকিত হয়ে পিছু তাকালো তাওসিফ। কিছু একটা ভাবনায় মশগুল হয়ে গিয়েছিল সে। দিদিতির চেহারাটা দেখে আরো চমক পেল। জিজ্ঞেস করে উঠল, এমন কেন অবস্থা আপনার? কেঁদেছেন খুব? শরীর ঠিক আছে? না হলে চলুন হসপিটাল যাই। চিন্তাটা ঠিক এমনই দেখানোর কথা ছিল তাওসিফের। স্বামী স্বামী আচরণটা আনার জন্য আজ সারাদিন ঘরে বসে প্রচুর চর্চা করেছে সে। মনে হচ্ছে তাতে সে সফল। তবে দিদিতিকে দেখে সংশয়ে ভুগছে সে একটু। মেয়েটার চেহারায় বলে দিচ্ছে, পুরো দিনটাই খুব কেঁদে পার হয়েছে তার। যে কান্নাটা মোটেও নকল ছিল না। কিন্তু যাদের বিশ্বাস গত পরশু দিদিতির সঙ্গে খারাপ কিছুই হয়নি, যে নির্যাতনের চিহ্ন দেখা গেছিল শরীরে, তা নাকি দিদিতির নিজেরই তৈরি ছিল। ওই লোকগুলোও নাকি সকলেই সিনেমার মতো সাজানো ভিলেন। তাহলে আজকের অবস্থা দিদিতির এত করুণ দেখাচ্ছে কি জন্য? আমাকে নিয়ে চিন্তিত হবেন না। আপনি কি জন্য ডেকেছিলেন বলুন? তাওসিফ কাছে এসে দাঁড়ালো ওর। আমি একটু পরই গাজীপুর রওনা হচ্ছি, সেটাই বলতে এসেছি। আমাকে কি এখানেই রাখতে চান? আপনার পরিবারকে জানাবেন না আমার কথা? অসহায় গলায় শুধাল দিদিতি। আমার বড় কাকুর সামনে বুক ফুলিয়ে বলেছি সেদিন। পরিবারকেও আলাদা করে আর বলার প্রয়োজন নেই। আমাকে ডাকা হয়েছে আপনার জন্যই। তাহলে আপনি একা কেন যাবেন? দিদিতি, আমার পরিবারে এখনই আপনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার আব্বু আর আম্মু এই মুহূর্তে আপনাকে কখনোই মেনে নেবেন না, এমনকি আমার দাদা দাদিও না। আমার আগে তাদের বোঝাতে হবে, পরিস্থিতি সামলাতে হবে, মানতে একেবারে না চাইলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে আমাকে। আমাকে একটু সময় দিন আর আমার ওপর বিশ্বাস রাখুন। আপনার দায়িত্ব আমি স্বেচ্ছায় নিজ কাঁধে নিয়েছি। আপনাকে একা করে ফেলে যাওয়ার মতো কাপুরুষ মনোভাব আমার নেই। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি খুব দ্রুতই আপনাকে বাড়িতে নিয়ে যাব। তাছাড়া আমার সঙ্গে আপনি প্রতিদিনই কলে যোগাযোগ করতে পারবেন। মৃদু হেসে আশ্বাস দিয়ে গেল তাওসিফ। আমার বাড়িতেও তো জানাতে হবে। আমিই বা কতদিন এভাবে লুকিয়ে থাকতে পারবো ঘরের মধ্যে?
আমার এত বড় ক্ষতির কথা মাকে জানানোর সাহস না থাকলেও অন্তত বিয়ের মতো বিষয়টা মায়ের থেকে লুকিয়ে রাখতে চাই না। আমিও বাড়ি যাব তাহলে। আমাদের ম্যারেজ রেজিস্ট্রি পেপারটা আমার প্রয়োজন তাই। কিন্তু ওটা আমি এখনো কালেক্ট করিনি। আজ সম্ভবও নয় নিয়ে আসার। তাহলে আমি যাই। আপনি না হয় বলে রাখুন লয়ারকে আমার যাওয়ার কথা। কিন্তু আজ শুক্রবার, দিদিতি। আপনি ভুলে গেছেন বোধ হয়। আপনি চিন্তা নেবেন না। কাল বা পরশু কথা বলে রাখব। আপনি তখন বিয়ে নিয়ে আসবেন। কিন্তু এই শরীরে বাইরে যেতে পারবেন। প্লিজ কষ্ট পাবেন না বা কিছু মনে করবেন না আমার প্রশ্নে। আমি আপনাকে আঘাত করতে বলছি না। আপনার সুস্থতার কথা চিন্তা করছি আমি। দিদিতি কোনো জবাব দিল না। মনে মনে রাগ হচ্ছে ভীষণ ওর। তাওসিফ বিয়ের কাগজটা সেদিন সংগ্রহ করেনি, এটা মোটেও বিশ্বাসযোগ্য লাগছে না ওর। ওর সন্দেহটাই সত্য হবে না তো। সেদিন বিয়েটা কি তবে হয়নি? তাওসিফও কি খেলছে ওর সঙ্গে? কোনোভাবে নাওফিল আর তাওসিফ দুজন একত্রে মিলে কোনো পরিকল্পনা করেনি তো ওকে নিয়ে? জাকির শেখের মতো ওরাও সন্দেহ করলে সামনের পরিস্থিতি তাহলে খুব জটিল হবে। কিন্তু কিভাবে আর কি জন্য সন্দেহ করবে ওকে? তাওসিফ নিপাট ভদ্রলোক গোছের পুরুষই মনে হয়েছে। তার মাঝে ধূর্ততা আছে বলে মনে হয় না। ওর পরিকল্পনা সম্পর্কে তো অন্তত আন্দাজ করার ক্ষমতা এই ছেলেটির নেই, নাওফিলেরও হওয়ার কথা না। ও বোধ হয় নিজেই বেশি বেশি ভাবছে, হয়তো সত্যিই তাওসিফ কাগজটা সংগ্রহ করতে ভুলে গিয়েছিল ওই পরিস্থিতিতে। ঠিক আছে, সমস্যা নেই। আপনি সাবধানে যাবেন। তাওসিফ হাসল, আমি পৌঁছেই আপনাকে কল দেব। নিজের যত্ন নেবেন, কান্নাকাটি করবেন না একদম। আমি পাশে আছি আপনার সব সময়। আসছি তাহলে। ছাদ থেকে নেমে এসেই হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করল নিহাদ আর জাদকে। নিহাদ গোছগাছ করছে ঢাকা ফিরে আসার জন্য। ওকে যা খোঁজার জন্য পাঠিয়েছিল জাদ তা পায়নিও। তাই আর এখানে থাকার প্রয়োজনও নেই। তাওসিফের কল আসলেই রিসিভ করে কানে ধরল, হু বল, নিহাদ। জাদ আসেনি কলে। না, আসবে হয়তো এখনই। জাদ ঠিকই বলেছিল দিদিতি বিয়ের কাগজটা চাইবেই, আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় এক্ষুনি ও চাইছিল আমার কাছে। কেটে এসেছি একভাবে। স্মরণের ব্যাপারে পড়ে ভাবতে বল জাদকে। যার সম্পর্কে জানার জন্য এখানে আসা, তার সম্পর্কে কিন্তু কিচ্ছু পাইনি আমি। ডক্টর ঝুমুরের ল্যাপটপটা চুরি করলাম একদম খামোখাই। সাথে কিরণ মরণকেও ভোগান্তি দিলাম। বাচ্চা মেয়েটা ওই যে দরজা বন্ধ করে আছে ঘরে, আজ সারাদিনেও বাইরে আসেনি, খুব ভয় পেয়েছে। এবার মনে হয় তোকে মুম্বাই যেতে বলবে ও, দেখিস। আমার পা ধরে ঝুলে থাকলেও এক মহিলাকে তালাশ করতে মুম্বাই দৌড়ব না। বড় কাকু নিজেই সব জানে, আমার ধারণা। এই মানুষটার মধ্যে প্রচুর রহস্যের হদিস পাওয়া যাবে। শুধু শুধু আমরা এদিক ওদিক ছোটাছুটি করছি। যা দে জীবনে বড় কাকুর শরণাপন্ন হবে না। আর আমার মনে হয় না কাকু আলিয়া মেহজাবিন বা জাইমার খোঁজ জানে। রেজা হকের সাথেই শুধু যোগাযোগ ছিল হয়তো তার। কলে এসে যুক্ত হয়েছে জাদ সবেই। কার সাথে রেজা হকের যোগাযোগ থাকার কথা বলছিস? জাকির শেখের। সবকিছু খোঁজ পাবি তার মধ্যেই। তুই একবার কাকুর সঙ্গে খোলাখুলি কথা বল, জাদ। নিহাদ বলল। যে লোক ছোট ভাইয়ের সন্তান চুরি করে এনে নিজের কাছে জোর করে রেখে দেয়, সে লোক ইতিহাসের সকল সত্য গড়গড় করে আমাকে বলে দেবে। বলে দেবে নাওফিলের বোন মারিহামের জন্মমৃত্যু রহস্য। সে যদি ভালোইবাসত ছোট ভাইকে, ভালোবাসত ছোট ভাইয়ের ছেলেকেও, তাহলে ছোট ভাইয়ের যে একটা কন্যা সন্তানও জন্ম নিয়েছিল সেই সত্যটা কেন আজও কাউকে জানায়নি? তাওসিফ বলল, কারণ হতবা যে জন্ম নেবার সময় মৃত ছিল তার কথা বলে দাদা দাদিকে কষ্ট দিতে চাননি। আচ্ছা ভাই, মানলাম। মারিহামকে সে মৃতই জানে। কিন্তু জাইন মাহতাব যত বড়ই অপরাধী হোক, তাই বলে তার সঙ্গে তার ছেলেকে কখনোই দেখা করতে দেবে না, কথা বলতে দেবে না। তার থেকে তার ছেলেকে লুকিয়ে রাখতে হবে। এই শাস্তিটা কি কাম্য ছিল জাইন মাহতাবের? আর আয়মান মেহরিনের কথা বাদই দিলাম। তাকে তো পাগল আর সন্ত্রাস ছাড়া মানুষ হিসেবেই বিবেচনা করেনি কেউ। তাই তার মাতৃস্নেহেরও কোনো মূল্য ছিল না জাকির শেখের কাছে, কারো কাছেই। জাকির শেখের মাঝে আসলেই অনেক সত্য, মিথ্যা লুকিয়ে আছে। পাপ, মহাপাপ সেও করেছে।
কিন্তু সকলের কাছে সে কারো শ্রেষ্ঠ সন্তান, কারো শ্রেষ্ঠ ভাই, কারো শ্রেষ্ঠ স্বামী, কারো শ্রেষ্ঠ বাবা আর জনসাধারণের কাছে শ্রেষ্ঠ নেতা। তার মধ্যে কোনো জারিজুরি থাকলে তা ফাঁস হবে অতি শীঘ্রই। সে ব্যবস্থাই করছি তো। শুধু ফিরে আসার অপেক্ষা আর স্মরণের শেখ বাড়িতে প্রবেশের অপেক্ষা। দীর্ঘশ্বাস ছেড়ে নিহাত গোছগাছে মনোযোগ দিল আবার। তাওসিফও হাল ছেড়ে দেওয়ার মতো ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। তারপর বলল, এবার স্মরণের কথায় আসি আমরা। বিয়ের ডকুমেন্টস চাইছে ও, জাদ। সেটা ওর হাতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। জাদ হাসল, এখনই? একটু টেনশনে ভোগাই, তারপর? তাহলে তো সন্দেহ করবে বিয়ের কাগজ আসল না হয়তো। সে এমনিতেও করছে। আর করাটাই তো স্বাভাবিক। প্রচুর চালাক কিনা। আরও করুক, টেনশনও করুক। নাওফিল শেখ দেশে না ফেরা পর্যন্ত ওকে শেখ বাড়িতে ঢোকানো যাবে না যে, ভাই। তাওসিফ গাজীপুর যাবার পরদিনই বিয়ের কাগজটা হাতে পাওয়ার কথা থাকলেও দিদিতির হাতে তা আসেনি। এ কারণে মনের মধ্যে নতুন করে যে সন্দেহটা তৈরি হয়েছে ও তা হলো, নাওফিল নিশ্চয়ই জড়িত তাওসিফের সঙ্গে। হয়তো তাওসিফ বিয়েটা করার সিদ্ধান্ত নেবার পরই নাওফিলকে জানিয়েছিল, তখন নাওফিল কোনো পরিকল্পনা করে তাওসিফকে মিথ্যে মিথ্যে বিয়েটা করতে বলে, কেবল ওই দিনের প্রতিশোধ নেবার জন্যই। এমনটা তো হতেই পারে। তবে নিশ্চিত হতে পারছে না দিদিটি এ ব্যাপারে। এরপর 3 দিন কেটে গেলে হঠাৎ খুব সকালে কল আসে কিরণের থেকে। যত দ্রুত সম্ভব যশোর চলে আসতে বলে ওকে। কি হয়েছে প্রশ্নটা অনেকবার করেও কোনো উত্তর পায়নি দিদিটি কিরণের থেকে, কিন্তু বুকটা কেঁপে ওঠে ওর বড় কোনো বিপদের আশঙ্কায়। বিপদটা কার হতে পারে? ওর মায়ের। তামান্নার সঙ্গে কথাবার্তা বলে দিদিটি 11টার বাসে উঠে পড়ে সেদিনই। তারপর রাত 8টায় গিয়ে পৌঁছয় যশোর। বাসার সামনে আসার পরই দেখা হয়ে যায় সৌরভের সঙ্গে। তড়িঘড়ি করে সিঁড়ি থেকে নামছিল সে হাতে খাবারের টিফিন বাক্স নিয়ে। দিদিটিকে দেখা মাত্রই ওর কাছে ছুটে এসে হাত থেকে ব্যাগপ্যাকটা নিয়ে বলে, আপাতত এটা আমাদের বাসায় থাক। তুমি চলো আমার সাথে। কি হয়েছে, সৌরভ? কোথায় যাব? কিরণ বা আম্মুর সাথে কিছু হয়েছে? তাড়াতাড়ি বল না। বলতে বলতেই কেঁদে ফেলল ও। অল্পতেই খুব ঘাবড়ে যাওয়া বা চিন্তায় পড়ে যাওয়া দিদিটির খুব বাজে স্বভাব মনে করে সৌরভ। এখন অবশ্য ধমক দেওয়াটা উচিত হবে না, আবার কিছু বলাও যাবে না। নয়তো সারা পথ কাঁদতে কাঁদতে যাবে কোমল হৃদয়ের মেয়েটা। তাই সৌরভ কোনো জবাব না দিয়ে ব্যাগটা পৌঁছে দিয়ে আসলো ওদের ঘরে। তারপর রিকশা ডেকে দিদিটিকে নিয়ে রওনা হলো যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সামনে পৌঁছনো মাত্রই সৌরভের বাহু খামচে ধরে চেঁচিয়ে ওঠে দিদিটি, কার কি হয়েছে, সৌরভ? কিছু বলছিস না কেন? তেমন কিছু না। আন্টি মাথা ঘুরে পড়ে গিয়েছিল সিঁড়ি থেকে সকালবেলায়। কপাল কেটে গেছে একটুখানি। সেলাই পড়েছে 2টা। ভেতরে চলো। একটুখানি কাটলে 2টা সেলাই লাগে। উত্তেজিত গলায় চেঁচিয়ে উঠেই দিদিটি সামনে এগোয়। ঝুমুরকে কেবিনে রেখেছেন সুহাইল। তিনি থাকতে আর কাউকেই কোনো সাহায্য করতে হয়নি। এমনকি কিরণকেও সামলে ধরে রেখেছেন বুকের মাঝে নিয়ে। দূর থেকে তা দেখে দিদিটি ওদের কাছে ছুটে এল। জিজ্ঞেস করল কান্না গলায়, কাকু, আম্মুর কাছে নিয়ে চলুন আমাকে। কিরণ বোনের কণ্ঠ পেয়েই সুহাইলের বুক থেকে মাথা তুলে বোনকে একদম এলোমেলো বেশে দেখে ওর কাছে এসে বলে, তুই সরাসরি এখানে এসেছিস কেন আপু? বাসা থেকে রেস্ট নিয়ে আসতি। আর এত কান্নাকাটি করছিস কেন? বিপদ কেটে গেছে। সুহাইলও বলল, তাই তাই তো স্মরণ। বাসায় কেন গেলি না আগে? আমরা তো আছি এখানে। তোর বেশি বোঝা, আম্মু এখনো ঘুমাচ্ছে। তুই বাসায় যা, মা। গিয়ে আগে একটু রেস্ট নে। জীবনেও নিত না। সেই আমাকেই আবার পাঠাতেন বাড়ি গিয়ে ওকে নিয়ে আসার জন্য। আমারও তো কুলিগিরি করার সাধ নেই এদের 2 বোনের নিয়ে। তাই বাসার সামনে নামতেই ধরে নিয়ে এসেছি। এখন দেখে 2 বোনই একসঙ্গে চলে যাক। কিরণ নাক ফুলিয়ে তাকালো ওর দিকে, সে সময় ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, 2 বোনই চলে যাক বললেই হলো। বেশি বোঝা পাবলিক কোথাকার। আপুকে এখানে আগে কে নিয়ে আসতে বলেছে তোমাকে? চোখ গরম করে চেয়ে সৌরভ তেড়ে যায় কিরণের দিকে। উদ্দেশ্য চুলের গোছা টেনে ধরে মাথায় জোরে একটা গাঁটটা মারা, কিন্তু তখনই দিদিটি ওদের ধমকে ওঠে, সব সময়ের মতো এখন দুটোই লাগলে আমি কিন্তু এখানেই চড় থাপ্পড় মেরে বসবো তোদের। সৌরভ থেমে যায়। কিরণকে তখন বলে দিদিটি, আম্মুর কাছে চল, দেখবো আম্মুকে।
ফুক, চলো। কেবিনে মোট 3টা বেড, আরও 2জন রোগী রয়েছে। ঝুমুরের মাথার কাছেই একজন নার্স দাঁড়িয়ে অন্য একজন নার্সের সাথে কথা বলছে। সুহাইল নার্সটিকে নিযুক্ত রেখেছেন। ঝুমুরের ডান ভ্রুয়ের ওপরে ব্যান্ডেজ করা। ভ্রুসহ চোখের পাতাও ফুলে আছে তার। মুখটা ভীষণ শুকনো লাগছে। নার্সকে জিজ্ঞেস করে দিদিটি, ঘুম ভাঙবে কখন? নার্সের গল্প থামে তখন। দিদিটির প্রশ্ন শুনে রোগীর আত্মীয় বুঝতে পেরে জবাব দেয়, আধা ঘন্টের মধ্যেই। আরও কিছুক্ষণ মাকে দেখে বেরিয়ে আসে ওরা। সুহাইল সৌরভের সাথে কথা বলছিলেন কি কি খাবার নিয়ে এসেছে সে তা সম্পর্কে। দিদিটি আর কিরণ তাদের কাছে এসে দাঁড়াতেই সুহাইল বলেন, শরণ, যা বাসায় যা। গিয়ে ফ্রেশ হয়ে সৌরভদের বাসা থেকে খেয়ে দে নিস। আজকে রাতে কিরণ থাকবে ওর কাছে। ঘামে চটচট করছে শরীর, গোসল না করলে চলবে না। বাসায় যেতেই হবে ওকে। জিজ্ঞেস করলো কিরণকে, আম্মুর প্রেশার লো ছিল। খাওয়া দাওয়া ঠিক মতো করে নাকি তা খেয়াল করিসনি? স্বাভাবিক প্রশ্ন দুটোই সুহাইল হঠাৎ বিব্রত হয়ে পড়লেন। আড়ষ্টতা নিয়ে তিনি একটু সরে এলেন সেখান থেকে। কিরণ সুহাইলের সামনে গতরাতের ব্যাপারটা বলতে অপ্রস্তুত বোধ করছে। সুহাইলের বোন গতরাতে আইসিইউতে ছিল, যার জন্য কর্তব্য পালনে আর সুহাইলের নানা রকম সহযোগিতার কথা ভেবে কৃতজ্ঞতায় ঝুমুরও থেকে গেছিলেন সাথে। রাত বাড়লে সুহাইল ঝুমুরের কাছে এসে বলেছিলেন তাকে বাসায় পৌঁছে দিয়ে আসার কথা, কিন্তু ঝুমুর যেতে রাজি হননি। এদিকে মাথা ব্যথা আর ক্লান্তিতে চোখে ঘুমও নেমে আসছিল তার। চেম্বারে তখন সুহাইলও বসে থাকা। না পারছিলেন তিনি একটু টেবিলে মাথা রেখে চোখ দুটো বুঝতে, না পারছিলেন সুহাইলকে চলে যেতে বলতে। কিন্তু সুহাইল ঠিক বুঝতে পারছিলেন ঝুমুর অসুস্থ বোধ করছেন, একটু ঘুমোনো জরুরি তার। তাই চেয়ার টেনে তার পাশে এসে বসে জোর করেই নিজের কাঁধেই ঝুমুরের মাথাটা টেনে নেন। কিছুক্ষণ যেতে না যেতেই সেই দৃশ্যটা চোখে পড়ে। রাতে ডিউটি পালন করা 2জন নার্স আর একজন পুরুষ ডাক্তারের। বলা জরুরি, সেই নিম্ন মানসিকতার ডাক্তারটিও বহু আগে থেকেই ঝুমুরকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। তার স্ত্রী আরও বছর 3 আগে তালাক নিয়ে চলে গেছে। কারণ তার চারিত্রিক দোষ রয়েছে সাংঘাতিক। সুহাইলের কাঁধে অমন আরাম করে ঝুমুরকে ঘুমিয়ে থাকতে দেখে বারবার প্রত্যাখ্যাত হওয়ার রাগে লোক জড়ো করে খুব আক্রমণাত্মকভাবে অপদস্থ করে ঝুমুরকে। সুহাইল মেয়র বিধায় তাকে তোষামোদ করে চললেও চরিত্রহীন তকমা দেয় সে ঝুমুরকে। সে রাতে সুহাইলের অমানবিক আচরণের সাথে পরিচিত হন ঝুমুর। ডাক্তারটিকে কুকুরের মতো টেনে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে ভয়ানকভাবে মারধর করে তাকে রক্তাক্ত করে ফেলেন। জানে মেরে দেওয়ারই মনোবাঞ্ছা ছিল সুহাইলের। রাতটা কোনোরকমে পার হলে ঝুমুর বাসায় ফিরে আসেন ভোরবেলায়। কিন্তু ওই দিনের ঘটনা আর মস্তিষ্ক থেকে সরেনি তার। অতিরিক্ত মানসিক চাপে বিপি লো হয়ে যায় আর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান। ঝুমুরের ওপর দিয়ে ঝড় যাওয়ার শুরুটা ছিল সে রাত থেকেই। হাসপাতাল থেকে ফেরার পর ঝুমুর সুহাইলকে একদম নিজের বাড়িতে ঢুকতে দেওয়া বন্ধ করে দেন। সৌরভের বাবা মায়ের সাথে আলোচনা করে দিদিটির জন্য পাত্র খুঁজতে শুরু করেন। কিরণকে নিয়ে কমাস আগে একটা বিপদ গেছে, তা নিয়ে আজও চর্চা হয় পাড়ায়। দিদিটিকে নিয়েও কম হয় না, এখন আবার নিজের চরিত্রেও দাগ লেগে যাচ্ছে। মেয়ে দুটোর ভবিষ্যৎ নিয়েই তিনি মূলত শুরু থেকে চিন্তিত ছিলেন। দিদিটি মায়ের ইচ্ছা সম্পর্কে জানার পর তাওসিফকে জানায় তা। তাওসিফ খুব তাড়াতাড়ি সমাধান করবে বলে জানিয়ে ঠিক 2 দিনের মাঝে একদম আকস্মিক বিয়ের কাগজ পার্সেল করে পাঠিয়ে দেয় সে দিদিটির বাড়ির ঠিকানায়। সন্ধ্যার সময় পার্সেলটা রিসিভ করেন স্বয়ং ঝুমুর। এনভেলপটির ওপর কারো নামই লেখা ছিল না, শুধু প্রেরকের নাম ঠিকানা আর প্রাপকের ঠিকানার সঙ্গে ফোন নাম্বার লেখা। ঝুমুর ভাবনায় পড়েন কিছুক্ষণের জন্য। ভাবেন, হয়তো তার ভাইয়েরা জরুরি কোনো কাগজ পাঠিয়েছে। যেহেতু যোগাযোগ রাখেনি সে ঠিকমতো তাদের সাথে, তাই পাঠানোর আগে ফোন করেও কিছু জানায়নি। দিদিটি আর কিরণ তখন সৌরভের বাসায়। দিদিটির জন্য সৌরভের মা চালের রুটি করছেন, পায়েস আর কষা গরুর মাংস রাঁধছেন। তবে নৈশভোজের নিমন্ত্রণ সকলের। ঝুমুরও যাবেন রাত 8টা বাজলেই। খামের ভেতর থেকে কাগজটা বের করে দেখেন বিয়ের কাগজটার ফটোকপি। কিন্তু কাগজের ওপর দিদিটি আর তাওসিফের ছবিটা উধাও। সেটা ফটোকপিতে ওঠেনি। পুরো কাগজটা পড়ার আগেই নিচে সইয়ের জায়গায় দেখেন রেজাউল হক শরণ। আর তার পাশের সইটি নাওফিল শেখ জাদ।
বছর থেকে আরও 4টি মাস চলে গেছে, 4 মাসে ঘটেছে প্রতিটি মানুষের জীবনেরই বড় ছোট পরিবর্তন। সময় এখন বিকাল 5:35, 40 মিনিট আগে শেখ পরিবারের 2 যমজ ছেলে এসে ঢাকা বিমানবন্দরে অপেক্ষা করছিল তাদের ছোট ভাইয়ের জন্য। অস্ট্রেলিয়া থেকে ফিরছে সেই ভাইটি। ঘড়ির কাঁটা 40 মিনিটে পৌঁছতেই ইমিগ্রেশন পার করে আসতে দেখা যায় শেখ পরিবারের কনিষ্ঠ পুত্র নাওফিল শেখকে। তাওসিফ মাথা নুয়ে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে দিদির মেসেজের রিপ্লাই করছিল তখন। খেয়াল করেনি ভাইটা চলে এসেছে প্রায় তার কাছে। জীবনটা তাওসিফের আগে পানসে পানসে থাকলেও অন্তত কোনো মুসিবতও তো ছিল না। কিন্তু এখন তো প্রতিটি দিনই যায় ওর ছোট ছোট মিথ্যা দিয়ে আর মাথা ভর্তি চিন্তা নিয়ে। কবে যে এই মিথ্যা খেলা বন্ধ করবে নাওফিল? বিড়বিড় করে দিদিকেও কটা কথা শোনালো। মেয়েটা বড্ড জেদি স্বভাবের। সহজ, স্বাভাবিক জীবনটাকে দিনে দিনে স্বেচ্ছায় জটিল করে ফেলছে। মানুষের তো আজীবনই সুখে থাকতে ভূতে কিলায়। গালি দিস না কি আমাকে? ডিলে তো করিনি। ঠিক টাইমেই তো আসলাম। তাওসিফ চমকিত হয়ে মাথা তুলে তাকাতেই একদম সফেদ পাজামা পাঞ্জামিতে নাওফিলকে দেখে বিহ্বল হয়ে গেল। 7টি মাস পর আদরের ছোট্ট ভাইকে দেখছে, একটু স্বাস্থ্যটা বেড়েছে ওর, লম্বা মুখটা তাই গোল গোল লাগছে। কিন্তু ভাইটারে জন্মে দাড়িটা আর হলো না। আহারে! অথচ নাওফিলের ছোট থেকেই বহু জল্পনা কল্পনা ছিল দাড়িগোঁফ কি করে কেটেছেটে রাখবে সে। জড়িয়ে ধরল দুজন দুজনকে। তাওসিফ ওর পিঠ চাপড়ে বলল, দাদির নক্ষত্ররাজের দিনমণি। একদম জ্বলজ্বল করছিস সূর্যের মতোই। তোর মণিমা কি ঘষে মেজে আরো চকচক করে দিয়েছে নাকি তোকে? সবকিছু এত গ্লেজ দিচ্ছে কেন? দেখি দাঁত দেখা তো ডায়মন্ডের মতো ঝিলিক দিচ্ছে নাকি? বলেই ছেড়ে দিল নাওফিলকে। ওর মুখের দিকে তাকাতেই নাওফিল 2 পার্টি দাঁত ই করে দেখালো। হা হা শব্দে হেসে ফেলল তাওসিফ। হঠাৎ ওর পেছনে এদিকে ওদিকে তাকিয়ে কাউকে খোঁজ করল নাওফিল, কিন্তু দেখতে পেল না। তাই জিজ্ঞেস করল, অফিসার ইয়াসিফ শেখ কই? ওনা আসতে চাইল আমাকে নিতে। অফ ডিউটিতে ফুল ডিউটি করছে। বাইরে তো চল, গাড়িতে গেলেই দেখতে পাবি। নাওফিলের হাতে দুটো বড় বড় লাগেজ। একটা ওর হাত থেকে নিয়ে নিল তাওসিফ। বিমানবন্দর থেকে বেরিয়ে ঝা চকচকে ল্যাম্বরগিনি হুরাকান ইভো দেখে চোখ কপালে উঠল নাওফিলের। স্পোর্টস কার ঠেলার শখ হলো কার? তোর না পুলিশের? এসব শখ আমার নাই। নিহাদ কিনেছে 1 সপ্তাহ হলো। ওর চাকরি একদিন যাবে দেখিস। বাড়ি থেকেও ধাওয়া খাবে যদি দাদা টের পান মোটা অঙ্কের ঘুষ খায় তার নাতি। ও কি বলে জানিস? দাদি তো তার ছোট ছেলের জন্য রাত দিন কাঁদেন ছবি বুকে নিয়ে। তাই আমি ঠিক করেছি জাইন মাহতাবকে ফুল্লি নিজের মাঝে ধারণ করব। চলনের ধরন ওর ছোট কাকুর মতো। দাদি নাকি ও হাই স্কুলে থাকতে বলেছিলেন একদিন। আবার সেদিনও নাকি বলেছেন। ওই দিন থেকে ওর পাগলামো দেখে কে। এখন সে উঠতে বসতে, খেতে, ঘুমাতে, সব কিছুতেই বাসার লোককে বোঝায় ইয়াসিফ শেখ নিহাদ মানেই জাইন মাহতাব নক্ষত্ররাজ। নাওফিল মুচকি হাসতে হাসতে এগিয়ে যায় গাড়ির দিকে। তাওসিফ ইয়াসিফ হয়তো 2-3 মিনিটের ছোট বড়। আর নাওফিল হবে ওদের 6 মাসের ছোট। বাংলাদেশে নাওফিলের স্থায়ী বাস শুরু হয় 4 বছর বয়স থেকে। সেই থেকেই তাওসিফ আর ইয়াসিফ একে অপরকে যতটা না ভালোবাসতো আর যত্ন করত, তার চেয়ে বেশি করত ওরা দুজন মিলে নাওফিলকে। তবে একসঙ্গে 3 জন যত বড় হতে লাগলো তত ইয়াসিফ ওদের দুজন থেকে ব্যতিক্রম হতে থাকলো। কেমন যেন একটা ধূর্ততা আর দুষ্টুমিভাব সব সময় ওর চোখে মুখে দেখা যেত 12 বছর বয়স থেকেই। প্রাণবন্ত হাসি দিয়েই সবার মন জয় করে নেওয়ার চমৎকার গুণ আছে ওর। কিন্তু তাওসিফ আর ইয়াসিফের চেহারায় পুরোপুরি মিল নেই। তাওসিফ দেখতে হয়েছে দাদির মতো বেশি আর নাওফিল নিজের বাবা মা মিলিয়ে। ওকে দেখলে কারো কাছে মনে হয় আয়মানের মতো, আবার কারো কাছে মনে হয় জাইনের মতো, একটু নানুর বংশের সাথেও মিল রয়েছে ওর। কিন্তু একমাত্র ইয়াসিফ বাবা চাচা মিলিয়ে দেখতে হয়েছে। মায়ের নাকটা আর হাত পায়ের আঙুলগুলো ছাড়া বিশেষ কোনো কিছুই সে পায়নি। তাই ইয়াসিফের চেহারাতেই সবচেয়ে বেশি ফুটে ওঠে জাইনের মুখের আদল। নাওফিল আসার আগ অবধি মাহতাব শেখ আর তার বেগমের কাছে বেশি আদর পেয়েছে তাই ইয়াসিফই। জানালায় এসে টোকা দিল নাওফিল। গাড়ির ভেতরে কি চলছে তা বাইরে থেকে দেখা যায় না বলেই রক্ষা।
ইয়াসিফ বের হওয়ার আগেই রূপসী এক মডেল দ্রুত গাড়ি থেকে বের হলো, মুখে মাস্ক আর চোখে চশমা পরে। সে আগে পিছে কিছু না দেখে দ্রুত রাস্তা পার হয়ে চলে ওপাশে। তাওসিফ চেয়ে দেখল তা। অবশেষে ইয়াসিফ দরজা খুলে বেরিয়ে এলো, পরনে আর্মি প্রিন্টেড ন্যারো মোবাইল প্যান্ট আর কালো রঙা পোলো শার্ট। বাইরের রোদটা সরাসরি ওর উজ্জ্বল মুখটাতে এসে পড়লে রোদ চশমাটা চোখে পড়ে নিল। নাওফিল নিজের বাবার অসংখ্য ছবি দেখেছে। একটা সময় জাইনও মোবাইল প্যান্ট পরতো, এমনকি আয়মানও। কিন্তু তবুও বাবা মাকে স্মরণ করে, নিজে কখনো সে ব্যবহার করেনি। ইয়াসিফকে এই বেশে দেখে এক পলকের জন্য চোখের ভুল মনে করে জাইন হবে একদম। নাওফিল হেসে তাকে জড়িয়ে ধরতে আসলেই হঠাৎ আবার পথিমধ্যে থেমে গেল। ওদিকে ইয়াসিফও হাত বাড়িয়ে দিয়েছিল ভাইকে বুকে নেওয়ার জন্য, কিন্তু মাঝপথে ব্রেক কষল কেন নাওফিল? কি হলো? নাওফিল ওর ঠোঁটের নিচে ইশারা করে বলল, মানুষের ভালো জিনিস আমাদের টানে না, টানে শুধু বদ স্বভাবগুলো। কে বলেছে ছোট চাচাকে আইকন মানতে? মানবি যদি কেবল তা পেশার ক্ষেত্রে। কিন্তু চিহ্ন যেন না থাকে বলেই তো পায়েলকে লিপস্টিক পরে আসতে বারণ করেছিলাম। ঠোঁটের নিচে মুছে নিল দ্রুত ইয়াসিফ। তাওসিফ গাড়িতে বসে বলে, মেয়ে মানুষ পথে বের হবে তাও লিপস্টিক ছাড়া। একমাত্র আমার স্পেশাল বউ দিদিটিকে দেখেছি প্রতিবার লিপস্টিক ছাড়া। ইয়াসিফের গালে আর গলাতেও লেগে আছে মডেল পাইলের রেখে যাওয়া বিশেষ চিহ্ন। পকেট থেকে টিস্যুর প্যাকেটটা বের করে নাওফিল ইয়াসিফের হাতে দিয়ে বলল, এটাকে লিপস্টিক বলে না অফিসার, খাওয়ার সময় আঠালো কিছু বুঝিসনি? কি যেন বলে এটার নাম? বলে ইশারায় আবার গাল আর গলা দেখিয়ে দিল ইয়াসিফকে। তারপর গাড়িতে চড়ে বসল ও। ইয়াসিফ মুছতে মুছতে কিরমিরিয়ে বলল, শয়তান মেয়েটা মনের ভুলেও আমার সামনে সাজগোজ না করে আসে না। খাওয়ার সময় তো একটু মিষ্টি মিষ্টি লেগেছিল বলেই মজা পেয়েছিলাম। সে সময়ই তাওসিফ উত্তেজিত গলায় বলে উঠল, মনে পড়েছে। ওটাকে লিপগ্লোস বলে। সুপারও ইন্টেলিজেন্ট বয়। জীবনে চুমুচামা না খেলে কি? তাই বলে কি স্পেশাল ভিডিও দেখিনি? তাই তো। ইয়াসিফ এসে ড্রাইভিং সিটে বসতে বসতে রগর করে বলল তাওসিফকে। তাওসিফ ঘন ঘন মাথা নেড়ে নেড়ে অস্বীকৃতি জানালো, নেভার নেভার। আমি রোমান্টিক মুভি ছাড়া কিচ্ছু দেখিনি। নিজের দোষ আমার ঘাড়ে চাপাবি না কিন্তু। কথা শেষ হতেই আবার দিদিতির থেকে একটা মেসেজ আসে। তাওসিফ তখন এক মুহূর্ত দেরি না করে নিজের ফোনটা পেছনে ঘুরে নাওফিলের কোলে ছুঁড়ে দেয়, আজকে থেকে এই দায়িত্ব খতম আমার। আর পারবো না। দিদিতি একরকম হুমকি বাণী লিখেছে, 4 মাস সময় প্রচুর সময়। এখনো যদি আপনার পরিবারকে আপনি না বোঝাতে পারেন তাহলে আর পারতেও হবে না। আমি না হয় যে কোনোদিন এসে পড়ব। মানসিকভাবে প্রস্তুতি নিন সেদিনটা সামলানোর। বেচারির মা 4 মাস আগের সেদিনটাতেই এখনো আটকে আছেন রে। আফসোসের সুরে সামনে থেকে বলল ইয়াসিফ। সেদিন রাত 11টায় ঝুমুর 2 মেয়েকে নিয়ে সৌরভদের বাড়ি থেকে ফেরেন। দিদিতি ঘরে ঢুকে তখন বিছানা গুছিয়ে নিচ্ছে শুয়ে পড়ার জন্য। আর কিরণ রাগে গোজগোজ করছে আচ্ছামতো সৌরভকে গালি দিতে দিতে। 2 বোন যখন শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই চিন্তাশীল ঝুমুর হাতে সেই বিয়ের কাগজটা নিয়ে ওদের ঘরে আসেন। কোনো অতিরিক্ত কথা ছাড়াই তিনি দিদিতিকে প্রশ্নবিদ্ধ করেন, যে ছেলেটির সঙ্গে সম্পর্কে আছিস তার সঙ্গে বিয়েটা লুকিয়ে করলি কেন, শরণ? কিরণ লাফ দিয়ে বিছানা থেকে নেমে মায়ের সামনে এসে দাঁড়ায়, প্রচণ্ড বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, কি সব বলছো, আম্মু? স্বপ্নে টপ্নে এমন কিছু দেখেছো নাকি আপুকে নিয়ে? কথাটা শেষ হতে দেরি কিন্তু গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি কিরণের। ঝুমুর আজ অবধি রাগের বশে কিরণের গায়েই হাত তুলেছেন বারবার। দিদিতির ওপরের রাগটাও আগাগোড়াই তিনি এভাবেই কিরণের ওপর দিয়ে নেন। আর এখানেই তিনি বারবার স্পষ্ট করে বোঝান, দিদিতি তার আপন সন্তান নয়। এই সময়গুলোতে দিদিতির কাছে লাগে ওর জীবনটাকে একদমই অর্থশূন্য। মনে হয় এত বড় পৃথিবীতে কেউ নেই ওর, বিষাক্ত লাগে সবকিছু, অন্তত একটা কেউ থাকতে পারত ওর। যখন নিজেকে চির একা লাগে তখন ছুটে যেতে পারত তার কাছে। ঝুমুরের হাতে থাকা খামটির দিকে নজর যায় দিদিতির। মায়ের চোখে মুখে তখন স্ফুলিঙ্গ ছুটছে যেন। কাগজটা কি তা বুঝতে না পারলেও মনে হচ্ছে ওই কাগজের মাধ্যমেই ঝুমুর সত্যটা জানতে পেরেছেন। তাই আর মিথ্যার আশ্রয় নিল না আরেক মিথ্যাকে ঢাকতে। কিরণ গাল ধরে ভেজা চোখে মায়ের সামনেই দাঁড়িয়ে আছে তখনও। শুধু অভিমানী দৃষ্টিজোড়া তার নত।
সেও বুঝতে পারছে বোনের ওপরের রাগটাই প্রকাশ করেছে মা তাকে মেরে, যেটা সব সময় ওকেও ব্যথিত করে, রাগান্বিত করে। ও বোঝে মা আপুকে নিজের মেয়ে আজও ভাবতে পারেনি। কারণ মা নিজেই ওকে একদিন এ সত্যটা নির্বিকার স্বরে জানিয়ে দিয়েছিল। এরপর কিরণের মনে দিদিটিকে নিয়ে যদি বিরূপ মনোভাব জন্মায়, তা নিয়ে ঝুমুর মোটেও বিচলিত ছিলেন না। আর এটাই কিরণকে রাগিয়ে তোলে। কেন ওর মা মহৎ পারল না? বাবা তার সারা জীবনের সঞ্চয়ের বড় ভাগটা রেখে গেছেন আপুর জন্য। বাবার এই কাজটিই কি মা মেনে নিতে পারেননি? অথচ ওর মতো বাস্তব অভিজ্ঞতা কম থাকা একটা মেয়েও বুঝতে পারে, বাবা মায়ের এই স্বার্থপর, ছোট মানসিকতার জন্যই এমন সিদ্ধান্ত ছেড়ে গেছেন ওদের জন্য। মা যদি ওর মতো করে সেই ছোট থেকেই ভালোবাসতো আপুকে, তাহলে বাবাও ভাগাভাগি সময় এমন কম বেশি করতেন না নিশ্চয়ই। কিরণের বাহু ধরে ওকে পিছিয়ে এনে নিজে মায়ের কাছে এসে দাঁড়ায় দিদিটি। সেদিনের ঘটে যাওয়া সমস্ত গল্পটাই বলে মাকে। তাওসিফের সঙ্গে পরিচয়ের শুরুটাও বলে, শুধু নাওফিলকে এ গল্পে একদম অদৃশ্য করে, অস্বীকৃতি জানিয়ে। যদিও প্রথমে দিদিটি ভেবেছিল ওই লোকগুলোর কাছে নিজের নির্যাতিত, অপদস্থ হওয়ার গল্পটাকে লুকিয়ে যেতে। কিন্তু অনেক ভেবেচিন্তে সে বলে দিল এ কারণেই, নয়তো মা তাকে আরো দূরে ঠেলে দেবে। না হোক জন্মদাত্রী। মা কি তা তো জেনেছেই সে এই নারীকে মা ডেকে কোনোভাবেই ঝুমুরকে হারাতে চায় না। ঝুমুরের দুর্বল শরীর আরো ভেঙে আসতে চায় তখন। ধোপ করে বসে পড়ে বিছানাতে। কিরণ ততক্ষণে বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেছে। বেলকনির দরজাটা খোলা। সৌরভ তখন নিজের ঘরের জানালার কাছে রাখা টেবিলে বসে বন্ধুদের দেওয়া নোটগুলোই চোখ বুলাচ্ছিল। কিরণের অমন মরা কান্নার আওয়াজ পেয়ে আঁতকে ওঠে সে। জানালা থেকে খুব একটা স্পষ্ট দেখা গেল না কিছু। কিন্তু তখনও কিরণ যেভাবে কান্না করে যাচ্ছে, তাতে যে কারোরই মনে হবে বিরাট কোনো বিপদ ঘটেছে। ঝুমুর আন্টির কিছু হলো না কি আবার কে জানে। সে ঘর থেকে বেরিয়ে বাবা মায়ের ঘরে গিয়ে তাদের ডেকে তোলে জলদি, তারপর কিরণের কান্নার কথা বলে ছুটে আসে তিনজনই। সৌরভের ক্লাস 5-এ পড়া ছোট বোনটা শুধু ঘুমিয়ে ঘরে। ঝুমুর নীরবে চোখের পানি ফেলছেন। আজমন থেকে সুহাইলের জন্য তিনি খুব সম্মানবোধ করছেন। ৩৬ বছর বয়সে বিধবা হলেও ঝুমুরের সৌন্দর্যে তখনও ঘাটতি পড়েনি। কত কত বিয়ের প্রস্তাব তখনও পেয়েছেন তিনি। তবুও কেবল কিরণের কথা চিন্তা করেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেননি। হ্যাঁ, শুধু কিরণের কথায় ভেবেছেন তিনি। শুধু দিদিটি থাকলে জীবনটাকে দ্বিতীয়বার সুযোগ দিতে একবারও ভাবতেন না। ৩৬ থেকে ৪৬ বছর বয়সে এসে কখনোই তিনি কোনো বিপদের সম্মুখীন হননি। সব সময় সুহাইল দূরে থেকেও আগলে রেখেছেন। এই যে কিরণের সঙ্গে দুর্ঘটনাটা ঘটল, সেই ছেলে দুটোর জীবনই বরবাদ করে দিয়েছেন সুহাইল। দিদিটিও যশোরে থাকাকালীন কোনো বিপদে পড়েনি। আজ যদি মেয়ে দুটোর জীবনেও এমন সুহাইলের মতো একজন থাকতো সব সময়, তবেও কি এমন খারাপ কিছু হতো ওদের সাথে? দিদিটিকে কিরণের মতো করে ভালো না বাসলেও এতগুলো বছরে অপরিসীম মায়া তো সৃষ্টি হয়েছেই এই মেয়ের জন্য। তাই তো কিরণের আগে দিদিটির সুনিশ্চিত জীবনের চিন্তা করছেন তিনি রাতদিন। সৌরভ আর সৌরভের বাবা মা দরজায় অনবরত নক করে যাচ্ছে, কলিং বেল চেপে যাচ্ছে। কিরণ দ্রুত গিয়ে দরজা খুলে দিলে তারা ভেতরে এসে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। কিরণ কান্না চেহারায় কিছু না বলে ঘরে চলে আসে, তারাও ওর পিছু পিছু ঝুমুরের কাছে। আসলে ঝুমুর সৌরভের মা রেনুকে দেখেই তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠেন। বিপদে আপদে এই পরিবারটা সব সময় নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়ায় ওদের। তাই কোনো দ্বিধাবোধ না করে জানিয়ে দেন তিনি দিদিটির সঙ্গে কি হয়েছে। রাত 12:30 অবধি এই নিয়ে চিন্তাগ্রস্ত, শীতল এক পরিবেশ বজায় থাকে সকলের মধ্যে। একটা সময় সৌরভের বাবা জামশেদ বলেন, কাল সকাল হলে ঠান্ডা মাথায় আলোচনা করব এরপর কি করা যায়। এখন সবাই ঘুমিয়ে যান, আমরা আছি তো আপনাদের সাথে সব সময়। এত টেনশন কিসের? তখন সৌরভের মুখটা একবারের জন্যও কেউ খেয়াল করেনি। নয়তো দেখতে পেত চোখের কোণে জল জমে গেছে তার। বিষাদে সিক্ত রক্তিম চোখজোড়ায় দিদিটিকে নিষ্পলক কতক্ষণ দেখে নিয়ে সকলের আগে হনহনিয়ে সে বেরিয়ে যায় বাসা থেকে। ঝুমুর ঘরে চলে গেলে দিদিটি কিরণকে পাঠিয়ে দেয় রাতটা মায়ের সঙ্গে থাকতে বলে। কিরণও মায়ের শরীরের চিন্তা করে চলে গেলে দরজা আটকে দিদিটি ওই মুহূর্তেই তাওসিফকে কল করে। হাতে সেই বিয়ের কাগজটা।
আজকে একেবারে পরিষ্কার, তাওসিফ সেদিন বিয়েটা করেইনি ওকে। নাওফিলের সঙ্গে কোনো পরিকল্পনায় সামিল সেও। আর এই ফটোকপি বিয়ের কাগজটা শুধু একটা ফালতু কাগজ, কেবলই দিদিটিকে চিন্তায় ফেলার জন্য, ওর পরিবারেও ঝামেলা সৃষ্টির জন্য। তাওসিফ ঘুমিয়ে পড়েছিল অত রাতে। দিদিটির কল দেখে প্রথমে রিসিভ করতে ইচ্ছে না হলেও পরে নাওফিলের কথা ভেবেই ধরল, হ্যাঁ বলুন, দিদিটি। বিয়ে যদি নাই করবেন, নাটক করার কি দরকার ছিল? ক্ষিপ্ত আচরণ প্রচণ্ড দিদিটির। তা দেখে তাওসিফের মেজাজ দুঙ্গে চড়ে গেল। এত রাতে ফোন দিয়ে বাইরের একটা মেয়ে ওকে ধমকায় কোন সাহসে? চেঁচিয়ে বলতে গেল, তোমার মতো ছলনাময়ী, ক্রিমিনাল মাইন্ডেড মেয়েকে তাওসিফ শেখের মতো ছেলে বিয়ে করতে চাইবেই বা কেন? শেখ পরিবারের বউ হওয়ার যোগ্যতা আছে তোমার? বেঈমান রেজা হকের পেলেপুষে বড় করা মেয়েও যে তার ব্যক্তিত্বকেই অনুসরণ করছে তা জেনেও শেখ বাড়ির পুত্রবধূর ত্যাগ গ্রহণ করতে দিয়েছি, সেটাই তোমার এ জন্মের ভাগ্য। কথাগুলো পেটের মধ্যেই রয়ে যায় ওর। নাওফিলের কথা চিন্তা করেই মাথা ঠান্ডা করে মেকি বিস্ময় নিয়ে শুধায়, কি বলছেন দিদিটি? বিয়ে না করে নাটক করব কেন? আপনি আমার ঠিকানায় বিয়ের কাগজ পাঠাবেন তা আগে আমাকে ইনফর্ম করেছেন। আর কাগজে আপনার সিগনেচারের জায়গায় নাওফিল শেখ জাদ সই করা কেন? এসবের অর্থ কি? এসব কি বলছেন? আমি তো কোনো বিয়ের কাগজ পাঠাইনি। পাঠালে অবশ্যই আপনাকে আমি আগে জানাবো। আমি তো লয়ারের সঙ্গে আজও ঝামেলা করেছি জলদি ডকুমেন্টস দেওয়ার জন্য। তিনি নাকি খুঁজে পাচ্ছেন না। আমার কাছে সময় চেয়েছেন 1 সপ্তাহ। তোমার কাছে তাহলে ওই কাগজ কে পাঠালো? আর নাওফিলের সই বা থাকবে কেন? ও তো দেশেই নেই। খুব সুন্দরভাবে সে রাতে দিদিটির মাথা এলোমেলো করে দিয়েছিল তাওসিফ। কিছুক্ষণ এ নিয়ে ফোনের ওপাশে বসে অনেক দুশ্চিন্তা দেখিয়ে তারপর নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে সে। আর মনেমনে দিদিটিকে গালি দিতেও ভোলে না। এইটুকু মেয়েটা কি যে ধূর্ত আর ফন্দিবাজ তা জানার পর থেকে, আর ওর উদ্দেশ্য জানার পর থেকে একরকম ঘৃণা বোধ হয় তাওসিফের। দিদিটি সত্যিই সারাটা রাত সেদিন ঘুমাতে পারেনি। নাওফিলি যে এসব করছে রাগ আর ক্ষোভ থেকে, তা বুঝতে দেরি হয়নি। তবে তাওসিফ যে ওকে আশ্বাস দিয়েছে ওদের বিয়েটার কথা বাড়িতে শেখ বাড়িতে মানিয়ে নেবেই, এজন্য অনেকটা নিশ্চিন্ত ও। নাওফিলের মুখোমুখি তো ওকে হতেই হবে একদিন, সেটার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এরপর থেকে 4টা মাস চলছে বাড়িতে তাওসিফের রাজি করানোর অধ্যায়। ঝুমুরও অপেক্ষায় আছেন কবে তাওসিফের পরিবার আসবে তার বাড়িতে। এর মধ্যে সৌরভের বাবা মায়ের সাথে কথা বলে কিরণের সঙ্গে সৌরভের বিয়ে নিয়ে কথা বলে রেখেছেন। কিরণকে নাকফুলও পরিয়ে দিয়েছেন রেনু। কিরণকে নিয়ে ঝুমুর আর কোনো ঝুঁকি নিতে চান না। কিরণও মায়ের চিন্তাকে প্রাধান্য দিয়ে কোনো দ্বিমত জানায়নি। শুধু বোঝা যায়নি সৌরভের অভিব্যক্তি। সেই রাতের পরদিনই সে ঢাকা ফিরে গেছে। তাকে ফোনে জানানো হয়েছে কিরণের কথা, কিন্তু সে কোনো জবাব দেয়নি। এ নিয়ে তাই জামশেদ আর রেনু ভেবে নিয়েছেন ছেলে নীরব সম্মতি জানিয়েছে। সুহাইল শেখও বসে নেই। ঝুমুর কি করছেন না করছেন সব খবরাখবরই রাখেন তিনি। দিদিটি আর কিরণের বিয়ে হয়ে যাবে এ বছরই, এ খবরও তিনি পেয়েছেন। সেই মোতাবেক পরিকল্পনাও করে ফেলেছেন ঝুমুরও, যাতে এরপর নিজে থেকে তাকে বিয়ে করতে রাজি হয়, এ ব্যবস্থাও করবেন। 4 মাস ধরে পরিবারকে রাজি করানোর গল্পটা ছিল একদমই মিথ্যা তাওসিফের। অপেক্ষা ছিল শুধু নাওফিলের আগমনের। নাওফিল সে অপেক্ষার অবসান ঘটিয়েছে। এবার দিদিটিকে নিয়ে চূড়ান্ত ফয়সালার পালা। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হবার পর জাকির শেখ শুধু অপেক্ষা করেছিলেন ছেলের সুস্থ হওয়ার জন্য। তারপর নাওফিল সুস্থ হতেই মাহতাব শেখকেও না জানিয়ে তিনি ছেলেকে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়া জেরিনের কাছে। এর প্রধান কারণ দুটি। প্রথম কারণ, নাওফিলের মানসিক অসুস্থতা। দ্বিতীয় কারণ, রাজনৈতিক স্বার্থ। জাকির মনে করেন আয়মানের যেমন মানসিক রোগ ছিল প্রচণ্ড পাষাণ হৃদয়, আপন মানুষকে ভালোবাসলেও তাদের বিশ্বাস করতে না পারা, মাঝে মাঝে তাদের শত্রু ভাবতেও দ্বিধা না করা। নাওফিলও ঠিক মায়ের রোগটিই পেয়েছে। সাইকোলজিস্ট জেরিনি আয়মানের এই সমস্যাটা প্রথম চিহ্নিত করেছিলেন, পাশাপাশি সাইকোথেরাপিও করতেন আয়মানকে। তবে সেটা সন্তান জন্ম দেবার পর নিজ তাগিদে আয়মানই নিজেকে সব রকম খারাপ অভ্যাস আর দোষ থেকে মুক্ত করতে চেয়েছিল। আবার জাইনো যে হাইপারসেক্সুয়াল ডিজর্ডারে ভুগত বলেই নারীসঙ্গ ছাড়া অস্থির হয়ে পড়ত। এই ডিজর্ডার সম্পর্কিত ব্যাপারটাও বিস্তারিত প্রথম জেরিনি রেজার কাছে বলেছিল।
এরপর অবশ্য জাইনকে এ বিষয়ে সচেতন করতে এবং চিকিৎসা নিতে বলতে সাহস পায়নি রেজা। জাইনও অবশ্য পরবর্তীতে আয়মানের সঙ্গে সংসার করাকালীন আয়মান ছাড়া দ্বিতীয় নারীকে কাছে টানার সুযোগ পায়নি, কারণ সে তখন আয়মানকে হাসিল করতে ও কাবু করতেই নিজের অবসর সময়টা ওর জন্য বরাদ্দ রাখত। যখনই নিজেকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো না তখনই জোরজুলুম করে হলেও আয়মানকেই কাছে টানত। একটা সময় আয়মানও সহজ হতে যায় ঘনিষ্ঠতায়। ওদের দুজনের সব থেকে কাছে মানুষ ছিল আলিয়া, জেরিন, রেজা আর জাইনের 4 বন্ধু। এ কজন মানুষই দেখেছে ওদেরকে কাছ থেকে। স্বার্থের জন্য তথাকথিত সংসার নামক জীবনে জাইন আয়মান কখনো একে অপরকে আদতে ভালোবেসেছে কি না তা কেউই সঠিকভাবে বলতে পারবে না। কেউ বিশ্বাস করে ওরা দুজন কোনোদিনও দুজনকে ভালোবাসেনি। আবার কারো বিশ্বাস উল্টো, আয়মান শুধু সন্তানকেই না, জাইনকেও ভালোবেসেছিল। এই যুক্তির কারণ, সন্তান কোল ছাড়া হওয়ার পরও আয়মান জাইনকে ছেড়ে যায়নি এবং দুনিয়ার কাছে দুজন দাগী আসামি হওয়ার সময়ও দুজন একসঙ্গেই ফেরারি হয়। বিপদে এক মুহূর্তের জন্য জাইন আয়মানকে ত্যাগ করেনি। তাকে স্ত্রী হিসাবে ভালোবেসে আর মায়া থেকে, নাকি স্রেফ নিজের ক্রাইম পার্টনার বলেই স্বার্থের জন্য, তা সঠিক বলা সম্ভব নয়। সারা পৃথিবী ওদের সম্পর্কটাকে কেবল স্বার্থ পূরণ হিসেবে দেখলেও মূলত ওরা দুজন ওদের সম্পর্কটাকে ঠিক কিভাবে ভাবুক তা কেবল ওরাই বলতে পারবে। জাকির শেখ আর নাওফিলের মাঝে যে দ্বন্দ্ব তা আজ 16 বছর ধরে চলছে, কিন্তু তাদের মাঝের দ্বন্দ্ব সব সময়ই সকলের অগোচরে, প্রত্যক্ষ বা সরাসরি নয়। আর দ্বন্দ্বটা শুধুই নাওফিলের দিক থেকে। 4.5 বছর বয়সের স্মৃতিটুকু অধিকাংশ বাচ্চাদের মস্তিষ্কেই ঝাপসা হয়ে আসে। অথচ খুব শানিত মস্তিষ্কের নাওফিল আজও মনে রেখেছে, শেখ বাড়ির বাউন্ডারির ওপাশে যে বাংলো বাড়িটা রয়েছে সেখানে এক গভীর রাতে কেউ ওকে দাদির ঘর থেকে ঘুমন্ত অবস্থায় সেই বাংলোতে নিয়ে গিয়েছিল। তার বুকের মাঝে থাকা অবস্থাতেই ঘুম ভেঙেছিল ওর। ধুকপুক ধুকপুক আওয়াজ চলছিল অনর্গল সেই বুকটার ভেতর। নাওফিল চুপটি করে সেই শব্দ শুনে যাচ্ছিল কৌতূহল নিয়ে। ওর ভাবনাতেও ছিল না সেই মানুষটি জাকির শেখ, জাহিদ শেখ কিংবা মাহতাব শেখ ছাড়া অন্য কেউ হতে পারে। ও তো ভেবেছিল তাদের কারো বুকের মধ্যেই জড়িয়ে আছে। বাংলোতে পৌঁছনোর পর তা বুঝতে পেরেছিল সেই মানুষটিকে ও সব সময় দেখে না। তবে কিছুদিন আগেও সেই মানুষটির বুকেই ও থাকত বেশি। কখনো আব্বু, কখনো আব্বুজান বলেও ডাকত তাকে। দেশে আসার পর অনেকদিন এই মানুষটিকে না দেখতে পেয়ে, মাকে কাছে না পেয়ে খুব কান্নাও করত সে। কিন্তু ধীরে ধীরে মিহাদ আর নিহাদের সর্বক্ষণ সঙ্গ পেয়ে তাদের ভুলে যেতে থাকলো। এক সময় রাত হলে দাদি বা নতুন মা খুশির কোলে রোম পেয়ে চুপচাপ ঘুমিয়ে যেতেও শিখে গেল। ওর দুগাল হাতের মাঝে আগলে ধরে ওই মানুষটি হঠাৎ খুব মৃদুস্বরে আবেগ প্রকাশ করছিল, যান, আমার আব্বু যান, আমাকে আপনার মনে পড়ে না, মামকে মনে পড়ে না, মাম খুব অসুস্থ হয়ে পড়েছে আপনার জন্য, আব্বুজানও ভালো নেই আপনাকে ছাড়া, যাবেন না মামের কাছে। আর তারপরই বাংলোর চারপাশে আচমকা হই হই রই রই পড়ে গেল। চারদিক থেকে প্রখর আলোর রশ্মি ছুটতে লাগলো ওদের দুজনকে ঘিরে। সেই মানুষটি বুকের ভেতর ওকে বেখেয়ালেই খুব শক্ত করে চেপে ধরে ভীত চেহারায় শুধু এদিক ওদিক দেখছিল আর কি যেন বলে চলছিল বিড়বিড় করে। শিশু নাওফিল ব্যথায় তখন কেঁদে উঠতেই হঠাৎ গুলি ছোড়াছুরির বিকট শব্দ ভেসে আসে। মানুষটিও লুকোনোর বৃথা চেষ্টা করে যাচ্ছিল সে সময়। চাইছিল ওকে নিয়ে বাংলো থেকে বেরিয়ে যেতে। এক সময় তা পেরেছিল। কিন্তু পথিমধ্যে হাতে পিস্তল নিয়ে পুলিশের সাথেই জাকির শেখ দাঁড়িয়ে বাঁধ সাধেন। হুঙ্কার ছেড়ে বলেন, তোকে জানে মারতে আজকে 1 মিনিটও সময় নেব না আমি। যদি জাতকে এক্ষুনি না আমার কোলে ফিরিয়ে দিস আর নিজেকে সমর্পণ না করিস পুলিশের কাছে। জান, ও জান। ওর নাম জাদ নয় ভাইজান। ও আমার বাদশা, আমার জান। এমন কেন করছো তুমি ভাইয়া? আমাকে ভালোবাসো না? আমি তোমার ছোট ভাই না? খুব আর্ত কণ্ঠে বলেছিল মানুষটি। জাকির শেখ সেদিন জবাবে বলেছিলেন, কে তুই? চিনি না আমি তোকে। আমি চিনি শুধু তোকে ক্রিমিনাল হিসাবে। যাকে মেরে পিস করে কাটলেও আমার আত্মা জুড়াবে না। এহেন হৃদয়বিদারক বাক্য শুনে জাইনের চোখ ছেড়ে উষ্ণ, আর্দ্র কণা বিসর্জন হয়ে গড়িয়ে পড়েছিলেন নাওফিলেরই কপালে।
তা দেখে কান্না করে বসেছিল ছোট্ট নাওফিলটাও, কাউকে কাঁদতে দেখলে আপনা থেকেই ওর কান্না পেয়ে যেত যে। কিন্তু জাকির শেখ তাতে আরো মরিয়া হয়ে বাচ্চা ছেলেটার মন না বুঝে জাইনের বুক থেকে ওকে কেড়ে নিতে উঠে পড়ে লাগেন। পারেনি সে রাতে জাইন মানুষটি ফিরে যেতে নাওফিলকে নিয়ে পুলিশের কাছে ধরা পড়লেও ওকে আটকে রাখা যায়নি। কি করে যেন গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে রাস্তার মাঝেই, পুলিশেরা গাড়ি থামিয়ে সতর্ক হতে হতেই সে পালিয়ে যায়। চির স্মরণীয় ওই রাতের একটুখানি স্মৃতিও ম্লান হয়নি নাওফিলের মন মস্তিষ্ক থেকে। আর জাকির শেখের ধারণা ওইটুকু বাচ্চাটা তাকি আর মনে রেখেছে। জাইন আর আয়মান নিজেদের নামের প্রথম আর শেষ অক্ষর দিয়ে যার নামটাই নির্ধারণ করেছিল নাওফিলের জন্য। জান বলেই ওকে ডাকতো ওরা দুজন। জাকির যখন ওকে দেশে নিয়ে এলেন তখন সেই নাম বদলে মিহাদ আর নিহাদের সাথে দুই চাচা মিলিয়ে রাখলেন ডাকনাম জাত, যার অর্থ কঠোর পরিশ্রমী, বিজয়, সাফল্য। আর দাদা মাহতাব শেখ রাখলেন নাওফিল বিন জাইন। কিন্তু নামের শেষে জাকির বিন জাইন কোনোভাবেই মেনে নিলেন না। শুধু হলো নাওফিল শেখ জাত। দাদা ছাড়া বাড়িতে নাওফিল জাত সম্বোধনী পায় সকলের থেকে। খুব ছোটবেলার ওই রাতের ঘটনার প্রভাব নাওফিলের মস্তিষ্কে আর হৃদয়ে কঠিনভাবে প্রভাব ফেলে 11 বছর বয়স থেকে। জাকির শেখ তখন নতুন নতুন রাজনীতিতে প্রবেশ করেছেন বাবার সঙ্গে। নাওফিলের কাছাকাছি খুব কম সময়ই থাকতে পারতেন তিনি। তবে এই নাওফিলকে নিজের কাছে নিয়ে আসার পরিকল্পনা থেকেই তিনি জীবনে দ্বিতীয় নারীকে গ্রহণ করেছিলেন। খুশিও মন প্রাণ উজাড় করেই ভালোবেসে যাচ্ছেন আজও নাওফিলকে। কিন্তু নাওফিল যতই বুঝতে শিখল প্রতিদিন, ততই আশেপাশের মানুষ আর আত্মীয় স্বজন থেকে শুনতে থাকল নিজের বাবা মায়ের নামে অসংখ্য ভর্ৎসনা আর জাকির শেখের জন্য শুধুই প্রশংসা। যিনি নিজের ছোট ভাইয়ের সন্তানকে জন্ম দেওয়া সন্তান থেকেও বেশি ভালোবাসেন, দায়িত্ব নিয়েছেন মানুষের মতো মানুষ করার। চুরি করে ভাইয়ের থেকে না নিয়ে এলে বাচ্চা ছেলেটাও নিশ্চয়ই বড় হয়ে বাবা মায়ের মতো সন্ত্রাস হতো। তবে রক্ত বলেও তো কথা থাকে, না জানে বড় হলে বাপ মায়ের ধারাও পেতে পারে আবার। সত্যিই কি তাই হতো? 11 বছরের কিশোর নাওফিলকে এগুলো খুব ভাবাত। চারিত্রিক বৈশিষ্ট্যে নাওফিল মিষ্টভাষী আর খুব মিশুক ছিল ছোট থেকেই। কিন্তু এই নানান রকম আলোচনা আর সে রাতের পুরো ঘটনার স্মৃতি নাওফিলকে উদাসীন করে তোলে দিন দিন। তাছাড়াও বাবা হিসেবে জাহিদ শেখকে তার দুই ছেলের জন্য যেমন দেখত, জাকির শেখকে তেমনভাবে দেখা যায়নি কখনো। তাকে কাছেই পায়নি ও সেভাবে। আবার কাছে পেলেও তিনি খুব একটা বাবা স্নেহে কথাও বলতেন না ওর সাথে। তার কণ্ঠে গম্ভীরতায় বেশি প্রাধান্য পেত। অন্যায় করলে, ভুল করলে সব থেকে বেশি শাসনটানও তিনিই করতেন। আর সেটা আজও। জাকির শেখকে নিয়ে মনের মধ্যে বিদ্বেষ প্রাগ 16-17টা বছর ধরে একটু একটু করে নাওফিলের অন্তরে জন্ম নিয়েছে। নাওফিল খুঁজে চলেছে নিজের বাবা মাকে, একটি মাত্র খালামণিকে, আর বোনের মৃত্যুটা আদৌ সত্য কিনা তার রহস্য। যার জন্য জাইমাকেও খুঁজতে বাদ রাখছে না সে, যদি জাইমার মাধ্যমে আলিয়ার কোনো হদিস মিলে থাকে। সেই আশায়। চাইলেই এই খোঁজের মাধ্যমটা জাকির শেখ হতে পারত, যিনি অনেক কিছুই জানেন। কিন্তু নাওফিল জানে, এ জীবনে জাকির শেখ কখনোই তাকে কিচ্ছু খুঁজে পেতে সাহায্য করবেন না। তাই তো দিদিটির পরিচয় আর ওর উদ্দেশ্য জানার পর থেকে বাধ্য হয়ে আবারও ওকে নিয়ে নতুন এক পরিকল্পনা করে ফেলল। যাকে ভালোবাসতে না চেয়েও ভালোবেসে ফেলল বলে নিজের এলোমেলো জীবন থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিল। আজ আবার তাকেই না চাইতেও খেলার গুটির মতো ব্যবহার করতে হচ্ছে। অপরাধবোধ খুব হলেও নাওফিল তার চেয়েও বেশি চায় জাকির শেখের শাস্তি। তবে ধ্বংস নয়। বিমানবন্দর থেকে সরাসরি নিজের ফ্ল্যাটে এসেছে নাওফিল। ইয়াসিফ ওকে আর তাওসিফকে নামিয়ে দিয়ে জরুরি কাজে চলে গেছে সে। শেখ বাড়ি থেকে দাদির কল আসছে, জাকির শেখের স্ত্রী খুশিও কল করে যাচ্ছেন লাগাতার তাওসিফকে। নাওফিলের নির্দেশে বেচারা তাওসিফ কল রিসিভ করতে পারছে না তাদের। সব সময় ভাইদের কারণে মুসিবতে পড়ার জন্যই বোধ হয় তার জন্ম। জাকির শেখ চাননি নাওফিল এত তাড়াতাড়ি দেশে ফিরুক। সেই রাগেই নাওফিল গেল না তাদের কাছে। ফ্ল্যাটের লক খোলার আগেই ওরা দু ভাই লক্ষ্য করল দরজা ভেতর থেকে লক করা। এই ফ্ল্যাটের বাসিন্দা আজ 7 মাস যাবৎ দেশেই ছিল না। তাহলে ভেতরে কে থাকতে পারে?
তাওসিফ ভ্রুকুটি করে প্যান্টের পেছনে থেকে লাইসেন্স করা পিস্তলটা বের করে নিল। এই বিশেষ জিনিসটি উপহার পেয়েছে সে স্বয়ং মাহতাব শেখ থেকে। সেদিনের কিডন্যাপ ঘটনাটির পরই এই উদ্যোক্তার। তাওসিফ মোটেই এসব পকেটে নিয়ে বহন করতে রাজি ছিল না। কিন্তু ইয়াসিফ যখন বলল, আজকাল সত্যিই ওদের শত্রু সংখ্যা বেড়েছে, ব্যবসায়িক কারণেও, রাজনৈতিক কারণেও। যেহেতু তাওসিফ দেহরক্ষী নিয়ে চলতে নারাজ, তাই নিজেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে। একমাত্র ইয়াসিফের কথাকে গুরুত্ব দিয়েই আজ এটি প্যান্টের পেছনে রেখেছে সে। নাওফিল ওকে হাত উঠিয়ে থামতে ইশারা করল, ওটাকে জায়গামতো রাখারও নির্দেশ দিল। তারপর কলিং বেল চাপতেই ভেতর থেকে মিনিট দেড়েক পরই কেউ এসে দরজাটা খুলল। তুষার। সে অভ্যর্থনা জানাতে থালা থেকে গাঁদা আর গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়তে থাকলো নাওফিলের মুখ ভরে। পেছনে এসে দাঁড়ালো তখন সবুজ, শিহাব, রাতুল, মুখভর্তি হাসি তাদের এক সুরে বলে উঠল, অভিনন্দন, আমাদের ভবিষ্যৎ জননেতা। অভিনন্দন। নিব্বি পোলাপান এক একটা। চলপথ সার সবগুলো। বিরক্তিতে ধমকেই উঠল তাওসিফ। লাগেজ নিয়ে সেই গটগট করে ভেতরে এসেই ধপ করে সোফায় বসে পড়ল। এতে কেউ ওর অভিব্যক্তি নিয়ে ভ্রুক্ষেপও করল না। ওরা জানে তাওসিফ নিজেই একটা বিরক্তিকর মানুষ, যার বেশি মানুষের মধ্যে থাকতে ভালো লাগে না, প্রেম করতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে না। আরও অনেক অস্বাভাবিক আচরণ রয়েছে তার মধ্যে। তার জন্য কেউ ওর আশেপাশেও ভিড়তে চায় না। উপরন্তু বড় ভাই। এর জন্যই তোদেরকে আগেভাগে কিছু বলতে চাই না। সবগুলো এত ড্রামাটিক কেন তোরা? নাওফিল কাঁধের ওপর থেকে, মাথার ওপর থেকে ফুলগুলো ঝাড়তে ঝাড়তে ভেতরে এলো। রাতুল বলল, ড্রামার তো শুরুরই হলো না, উঠবি লিডার। দাঁড়াও একটু, সবুর করো। সবুজ হা হা করে হাসতে হাসতে বলল, আর সবুর করতে হবে না। পিছে তো দেখো। বলতে বলতেই সবাই দরজার পানে তাকালো। রুমান চোরের মতো চেহারা করে দাঁড়িয়ে আছে। তাকে দেখাচ্ছে উদ্বাস্তু মানুষদের মতো। নাওফিল কতক্ষণ ওর হাল দেখে শেষে বলল, কোনো সাহায্য চাইতে এসেছেন? কিন্তু আমি তো এই সময় কোনো জাকাত দিই না। সবাই একসঙ্গে হাসির সুর তুলল। তাওসিফও ফোন স্লাইড করতে করতে ঠোঁট টিপে হাসল। রুমান অনেক আগেই অনুতপ্ত বোধ করছে। এমনকি দীপ্তর সঙ্গেও এক চোট মারামারি হয়ে গেছে ওর। তবে সেদিনের ঘটনা থেকে একটা শিক্ষাও অর্জন করেছে। সব সময়ই সচক্ষে দেখা ঘটনাও ভুল হতে পারে। মামা খালুর লবিং ছাড়া এই বাজারে সরকারি চাকরি পাওয়া এতটাও সহজ না। জাকির শেখ সম্পর্কে খালু ছিলেন বলেই যত সহজে চাকরিটা পেয়েছিল, সে আবার তত সহজেই হারিয়েও গেছে। মাফ চেয়েছে সে একবার খালুর কাছে, কিন্তু তিনি মুখ তুলে তাকিয়েও দেখেননি ওকে। নিজের অপরাধবোধ থেকে ডিপ্রেশনেও ভুগেছে সে এতদিন। তাই তো চাকরির খোঁজও করাও ছেড়ে দিয়েছে। মাথা নত করে ভেতরে এসে সে নিঃশব্দেই নাওফিলকে জড়িয়ে ধরল। মাফ করো না ভাই। এতদিন আমার কল তুলিসনি। আজকে কথা না বললে আমি তোকে ছাড়বি না। ক্লাস 5-এ থাকতে একবার রাগের চোটে তুই আমার মাথা ফাটিয়ে দিয়েছিলি, জাদ। আমি কিন্তু হসপিটালে শুয়েও তোকে খুঁজেছি তাও। তাওসিফ ফোনে চোখ আটকেই বলল তখন। নাওফিল ওকে ছাড়িয়ে নিয়ে উত্তর দিল, তুই বড় তাই তোর মনও বড়। আমি ছোট তাই আমার মনও ছোট। আমি মাফ করলেও তোর মতো বড় করে মাফ করতে পারলাম না, ছোট করে করলাম। নে, ড্রামার এন্ডিং টান এখন। আমাদের পার্টির খানাপিনা সব বাসি হয়ে যাচ্ছে। খাবো কখন? পিৎজার বাক্সটা খুলতে খুলতে বলল শিহাব। রুমানকে উদ্দেশ্য করে বলল তখন নাওফিল, চাকরি যাওয়ায় ভালো খাবার দাবার খেতে পারে না এই অসহায় ছেলেটা। সবার ভাগ থেকে এক ভাগ খাবার একে দিয়ে দে। অসহায়, দরিদ্রকে সাহায্য করার জন্য সওয়াব পাবি মেলা। রুমানের মুখটা আরো মলিন হয়ে গেল এসব কথায়। নাওফিল তবুও থামল না। দেখ, টাকা পয়সা চাস না আমার কাছে। 4 বছর পর ইলেকশন করব। এখনই জনগণকে ইমপ্রেস করার কাজে লেগে পড়তে হবে আমাকে। প্রচুর টাকা দরকার আমার। তোর খালু তো আর দেবে না, আমাকেই কামাই করে জোগাড় করতে হবে। তাই ভুলেও আমার কাছে হাত পাতিস না। রুমান এগিয়ে এসে বসল তাওসিফের কাছে, আহত গলায় বলল, বড় ভাই, ও আমাকে এখনো মাফ করেনি বলে এরকম করে বলছে। আমি কি ওর পা ধরে মাফ চাইব? তাও পাবি না। শিওর থাক। বলেই নাওফিল হাতের লাগেজটা নিয়ে ঘরে চলে গেল। তবে যেতে যেতে বলে গেল, আমার ন্যারো মাইন্ডেড ফ্রেন্ড চাই না।
তোকে আমি ক্ষমা করে দিয়েছি হসপিটালের বিছানায় শুয়েই। তুই এখন যেতে পারিস আমার বাসা ছেড়ে। শিহাব, তুষার, সবুজ, রাতুল ওরা সকলে নির্বিকারভাবে পার্টি করার কাজবাজ করে যাচ্ছে। রুমানের হয়ে নাওফিলের কাছে একটা শব্দও কেউ উচ্চারণ করল না বলে রুমান আরো বেশি কষ্ট পেল। দীর্ঘ 7 মাস ধরে এরা কেউই ওর সাথে দেখা হলেও কথা বলে না, এই মুহূর্তে একমাত্র তাওসিফই ওর দিকে মনোযোগ রেখেছে। ওকে বলে গেল সে, নাওফিল তোকে যতটা কাছের বন্ধু আর ভাই ভাবত, রুমান তুই কিন্তু ওকে অত কাছের ভাবিসনি কখনো। এটা মানা যায় যে সেদিন তুই নাওফিলের বন্ধু হয়ে না, একজন আইনের সৎ পুলিশ অফিসার হয়ে নাওফিলকে শুট করেছিলি দীপ্তকে আর দিদিতিকে ওর হাত থেকে রক্ষার জন্য। এজন্য অবশ্যই তোকে নিয়ে গর্ব করা যায়, কিন্তু শুধু দিদিতি আর দীপ্তর মুখের স্বীকারোক্তি শুনলি। নাওফিলের স্বীকারোক্তি বা ওর কাছে জবাবদিহি চাইতে পারলি না ও কেন দীপ্তকে জিম্মি করে রেখেছিল? শোনা উচিত ছিল না? ছোটবেলা থেকে নাওফিলকে চিনিস তোরা সবাই, ও কতটা খারাপ কতটা ভালো এর ধারণা দিদিতির চেয়েও তোদের বেশি থাকার কথা না? তুই তো নাওফিলের দিদিতিকে নিয়ে করা প্ল্যানিংয়ের শুরু থেকেই সঙ্গ দিয়েছিস, নাওফিলকে সাপোর্ট দিয়েছিস ওকে বাধা না দিয়ে। তখন যদি ওর অন্যায়কে সাপোর্ট দিতে পারলি তাহলে শেষ অবধি কেন থাকলি না? দিদিতির কথাকেই কেন 100% সঠিক মনে করলি সেদিন? তারপর যেটা করলি সেটা হলো, তোর বিয়েতে নাওফিলের দেওয়া উপহারটা ফিরিয়ে দিলি, ফ্ল্যাটটা ছেড়ে দিলি। এটা কিভাবে করতে পারলি? তাহলে নাওফিলকে কতটা দূরের ভেবেছিস তুই, যার জন্য ওর ভালোবেসে দেওয়া উপহারটা অনায়াসেই ফিরিয়ে দিতে পারলি? জাস্টিফাই তো করলিই না, উল্টে উপহার ফিরিয়ে দিয়ে বন্ধুত্ব চিরতরে খতম করে দিলি। ভালোবেসে দেওয়া উপহার গ্রহণ করার পর কোনো কারণে তা ফিরিয়ে দিতে পারে কারা জানিস? সংকীর্ণ, নিচু মানসিকতার মানুষেরা। নাওফিলকে যদি কোনো উপহার দিতি তাহলে তুই বোধ হয় সেদিন সেটাও ওর থেকে ফিরিয়ে নিতি, তাই না? ছি ছি ভাই, এভাবে বিচার করো না আমাকে। আমি ভুল করেছি সেদিন, বিরাট বড় ভুল করেছি নাওফিলকে কিছু বলার সুযোগ না দিয়ে। দীপ্তর ওই হাল, তারপর কলে দিদিতি আর ওর কনভারসেশন শুনে আমি ওই সময়ে সত্যিই ফ্রেশ হয়ে নাওফিল ঘর ছেড়ে বেরিয়ে এসে রুমানের কথা শুনতে পায়। তবে কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই ও বলে ওঠে, সত্যিই আমাকে ক্রিমিনাল ভেবে নিয়েছিলি? হ্যাঁ, আমি সেদিন ক্রিমিনালই ছিলাম। একজন মানুষকে জোর করে 3টি মাস ধরে আটকে রাখা অবশ্যই ক্রাইম। আবার কদিনের পরিচয়ের সামান্য একটা মেয়ের জন্য এত বছরের বন্ধুকে প্রতিদ্বন্দ্বী ভেবে তার সঙ্গে গাদ্দাফি করাও আমার চোখে ক্রাইম। বিশ্বাসঘাতক মানুষকে আমি দুচোখে সহ্য করতে পারি না। মুখ ভরে থুথু আসে তার মুখে ছোড়ার জন্য। তবে পিওর ক্রিমিনাল হলে দীপ্তকে ওর বেইমানির জন্য জানেই মেরে দিতাম আটকে না রেখে। লন্ডন থাকার সময় দীপ্তর সঙ্গে যখন দিদিতি তাদের কদিনের অপ্রেমের সম্পর্কটা ভেঙে দেয় তখনই দীপ্ত খুব রেগে গিয়েছিল। তবে সেই রাগটা ছিল দিদিতির চেয়েও বেশি নাওফিলের জন্য। কদিনের মাঝেই শুনেছিল দিদিতি নাওফিলের প্রতি দুর্বল হয়ে গেছে। এ কথা জানার পর দীপ্ত কলেই নাওফিলের সঙ্গে ঝগড়াঝাটি করেছিল, গালাগালও করেছিল দুজন দুজনকে। তবে নাওফিল সেদিন পরিশেষে বলেছিল, দিদিতিকে আমার শুধুই প্রয়োজনের জন্য প্রয়োজন, এজন্যই ওর পেছনে সময় ব্যয় করেছি। সেটা কি জন্য তা তুই ভালোই জানিস। নিজেও ক্রিমিনাল হতে চেয়েছি আর ওকেও তৈরি করতে চেয়েছি। ওর পরিচয় জানার পর আরো খারাপ কিছু ভেবেছি ওর জন্য। ওর বাপটা বেঁচে থাকলে তার ভাগ্য খুব খারাপ হতো। এমনকি দিদিতির মা বোন, তাদের ভালো থাকাও হারাম করে দিতাম এতদিন। কিন্তু আমি সেসব চিন্তা বাদ দিয়েছি, ওকে ভালোবেসে ফেলেছি কি না জানি না। কিন্তু আমি ওর জন্য বিশেষ কিছু অনুভব করি, যেটাকে ভালোবাসা বলে না কি জানা নেই। তাই ওর ক্ষতি করার ভাবনা এখন ভাবতে পারি না। আমি চাই না ও আমার জন্য এখন আর আগ্রহী হোক। আবার এটাও চাই না তোর জন্যও হোক। কারণ সেটা আমার সহ্য করা মুশকিল হবে, আমার অপরিচিত, দূরের কারো সঙ্গে ও সম্পর্কে জোড়াক বা বিয়ে করুক। তাতে আমার কষ্ট লাগলেও আপত্তি নেই। কিন্তু তোর পাশে আমি ওকে মানতে পারবো না, তাই তুই আর কোনোদিনও ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবি না। পুরো বিস্তারিত বুঝিয়ে বললাম। আশা করি বুঝতে পেরেছিস আমার সমস্যাটা। দীপ্ত সেদিন ভালোই বুঝেছিল, সুযোগের অসৎ ব্যবহার কি করে করা যায় সেটাই বুঝেছিল সে।
নাওফিলের বলা প্রথম কথাগুলোর ভয়েস রেকর্ডটা কেটে নিয়ে দেশে ফিরে সরাসরি দিদিতিকে শোনাতে চেয়েছিল, এমনকি রেকর্ডটা বড় এক পত্রিকার সাংবাদিক অনিকেতের হাতে পৌঁছে অবধি দিয়েছিল। সারা দেশকে জানাতে চেয়েছিল এমপি জাকির শেখের পুত্র বা শিল্পমন্ত্রী মাহতাব শেখের নাতি একজন খুবই বড় ধরনের অপরাধী। কিন্তু প্রবাদ আছে না শেয়ালের কাছেই মুরগি বর্গা। দীপ্তর সঙ্গেও একই ঘটনায় ঘটেছে। সাংবাদিক অনিকেতের ক্যারিয়ার সুন্দর হওয়ার পেছনে জাকির শেখের অনেক বড় অবদান আছে। সেই কৃতজ্ঞতা থেকেই অনিকেত এ কাজটি করেনি, সরাসরি সে রেকর্ডটা নাওফিলের কাছেই পাঠিয়ে দেয় আর জানিয়ে দেয় দীপ্তর পরিচয়টাও। এ কথা নাওফিলের পাশে থাকা সেদিন বাকি 4 বন্ধুরাও জানতে পারে, রুমান ব্যস্ত থাকায় তাকে জানানোর সুযোগটা পায়নি ওরা কেউ। রাগের বশে নাওফিল দীপ্তর সঙ্গে মারামারিই করতে চেয়েছিল, শেষে ওকে আটকে রেখে জব্দ করার বুদ্ধিটা তুষার, শিহাব, ওরা 4 বন্ধুই দেয়, পরিকল্পনা করে দীপ্তকে ডেকে এনে বন্দি করে ফেলে নাওফিল। আর সেদিনই জানতে পারে দীপ্ত রেকর্ডিংটা দিদিতিকেও দিতে চেয়েছিল। এখানে যে সত্যটা সেদিন দীপ্ত দিদিতিকে জানায়নি তা হলো নাওফিল ওকে একটুও অযত্নে রেখে কষ্ট দিতে চায়নি। সময়ের খাওয়া সময়ে পৌঁছে দেওয়া, তাও আবার দীপ্তর পছন্দসই খাবার। তারপর ঘরে বিনোদনের সকল ব্যবস্থা রাখা, যাকে বলে শান্তিতেই গৃহবন্দী করে রাখা, কিন্তু দীপ্ত তা কি মেনে নেওয়া ছেলে। রাগে অস্থির হয়ে ঘরে ভাঙচুর করে, জেদে নাওয়া খাওয়া বন্ধ করে, নিজেকে স্বেচ্ছায় অসুস্থ করার পরিকল্পনা করে সেই, যাতে নাওফিল বাধ্য হয়ে তাকে ঘরের বাইরে নিয়ে যায় অথবা ডাক্তার ডেকে এনে। এছাড়া নাওফিলের সঙ্গে বহুবার মারামারিও হয়েছে, যার ফলে নাওফিল শিকল বন্দি করে রাখে শেষ কিছুদিন। এরপর আরও একটি সত্য হলো নাওফিল সেদিন সকালে চেয়েছিল দিদিতি দীপ্তর কাছ অবধি পৌঁছক, দীপ্তর হাল দেখুক। তাই দিদিতি সব জানতে পেরেছিল, দিদিতির প্রতি নাওফিলের ভালোবাসাটুকু কতখানি নিঃস্বার্থ তা অজান্তেই প্রমাণ করে দিয়েছিল নাওফিল সেদিনের কাজটিতেই। কেননা, নিজের কদর্য রূপের বহিঃপ্রকাশ করে সে চেয়েছিল ওর প্রতি দিদিতির দুর্বলতা একেবারে বিলীন হোক, প্রেম অনুভূতির বদলে না হয় ঘৃণায় জন্ম নিক। এমনি এমনি দূরে ঠেলে দিলে কি দিদিতি খুব সহজে ওকে ভুলতে পারত? কিন্তু সৌভাগ্য পাশাপাশি দুর্ভাগ্য বোধ হয় একেই বলে। যার মনকে শুরুতে মিথ্যা ভালোবাসা দেখিয়ে দুর্বল করতে চেয়েছিল, তার মন একটা সময় দুর্বল হলো ঠিকই, নাওফিল নিজেও তার সঙ্গে দুর্বল হয়ে পড়ল খুব করে। অথচ ওদের একসঙ্গে হওয়া কখনোই সুফল হবে না। দিদিতি স্বাভাবিক আর সুন্দর একটি জীবন পাওয়ার যোগ্য, কিন্তু ওর সঙ্গে জড়িয়ে পড়া অর্থ একদিন না একদিন নিজের সঠিক জন্ম পরিচয় সম্পর্কেও অবগত হয়ে যাওয়া দিদিতির। কিন্তু সেটা কেবল দিদিতির অন্তরকে ছিন্নভিন্ন করা ছাড়া যে সুখ বয়ে আনত না। তাই তো আরও চায়নি নাওফিল, দিদিতি ওর সঙ্গে জুড়ে যাক। যদিও নাওফিল সেবার অস্ট্রেলিয়া থেকে ফিরে শুধু সন্দিগ্ধই ছিল দিদিতির সঠিক জন্ম পরিচয় নিয়ে। ওর ধারণা সত্য কি না তা সেবার স্পষ্ট জানা ছিল না ওর। তবুও দিদিতিকে কোনো কষ্ট না স্পর্শ করুক, এই বিশুদ্ধ চাওয়া থেকেই নিজের জঘন্য একটি কাজের সম্মুখীন করেছিল তাকে। এবারও পুরোপুরি নিশ্চিত নয় নাওফিল দিদিতির জন্ম ইতিহাস নিয়ে। তবে নিশ্চিত হওয়ার জন্যই এত জলদি ফিরে আসা। আর দিদিতি স্বেচ্ছায় যেখানে তার ইতিহাস জানতে মরিয়া হয়ে পড়েছে, যেচে পড়ে দুঃখ ডেকে আনছে, সেখানেও আর বাধা দেওয়ার কে? রুমান তাওসিফের কাছ থেকে উঠে এসে নাওফিলের সামনে এসে দাঁড়াতেই নাওফিল নাটকীয় ভঙ্গিতে ভ্রু, কপাল একসঙ্গে বাঁকা করে বলে, আসলে ওই গিফটটা তোর কপালে শয়নি, বুঝলি? কেন বল তো? ওই যে বছর 4 আগে রুমকি না চুমকিকে নিয়ে ওই ফ্ল্যাটেই ফুর্তি করেছিলি। কিন্তু ওই বেচারিকে বিয়ে না করে করলি ঐশীকে। তাই বেচারির অভিশাপে তুই বউ নিয়ে ওখানে টিকতে পারলি না। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আহত চেহারাটা এবার রুমানের মাত্রাতিরিক্ত বিস্ময়ে অন্যরকম হয়ে গেল। কি সব বলিস? কবে? এখন তো ভুলবিই। কাজ শেষ হলে কাজীকে কজন আর মনে রাখে? রাতুল আহাজারি করে উঠল, আমাদের তো জানাসনি কোনোদিন, নাওফিল। এটা করতে পারলি তোরা দুজন। তুষার, শিহাব, সবুজও ভাবতে বসে গেল বিষয়টা নিয়ে। কিন্তু ভাবার সময়টা বন্ধ হয়ে গেল দরজায় ঐশীকে চণ্ডালী রূপে দাঁড়িয়ে থাকতে দেখে। এবার স্পষ্ট হলো সবটা। ওরা মিটিমিটি হাসে। সবুজ রুমানকে ডেকে বলে, ফ্ল্যাটের সঙ্গে এবার তোর বউটাও বিদায় নিল রে, রুমান।
রুমান ওদের দিকে ফিরতেই ঐশীকে দেখে আতঙ্কিত গলায় আকস্মাৎ চিৎকার করে বলে ওঠে, ইয়া আল্লাহ, না ঐশী, তুমি কিন্তু বিশ্বাস করে বসো না এসব কথা। বলতে বলতে ঐশীর কাছে এগিয়ে আসতে গেলেই ঐশী দ্বিগুণ চিৎকারে হাত উঠিয়ে ওর কাছে আসতে নিষেধ করে, তারপর চরম নোংরা একটি গালি দিয়ে বলে, ওই হাত দিয়ে তুই আমাকে আর কোনোদিন ছুতে আসলে তোকে টয়লেটের ভেতর চুবিয়ে মারবো আমি। বেঈমান, দুশ্চরিত্র, তুই জাহান্নামে যা। হাতে টিফিন বাক্স ভর্তি খাবার নিয়েই ফিরে গেল ঐশী। রুমানের মা খাবারগুলো পাঠিয়েছিলেন নাওফিলের জন্য, যাতে নাওফিলের মনটা রুমানের জন্য নরম হয়। আহা, তার বদলে তার চেয়ে বেশি কিছুই করল নাওফিল ঐশীকে দেখা মাত্রই বানানো মিথ্যাগুলো বলে। রুমান পরাজিত ভঙ্গিতে গা ছেড়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ। তারপর বেদনা নিয়ে বলে উঠল নাওফিলে, এইভাবে শোধটা নিলি। আর দাঁড়ালো না, তারপর ছুটে ঘর থেকে বেরিয়ে ঐশীর পিছু পিছু গেল। তাওসিফ সহ প্রত্যেকে হাসতে হাসতে সোফায় একজন আরেকজনের ওপর পড়ছে। সন্ধ্যার পর ইয়াসিফ ফিরলে রাত 12টা অবধি ঘরোয়া পার্টি পালন করল ওরা। সে রাতে আর কেউই বাসায় ফিরল না। কোর্ট ম্যারেজ কোনো বৈধ বিয়ে নয়। পৃথিবীর কোনো ধর্মেই কোর্ট ম্যারেজে আইনগত কোনো ভিত্তি নেই। আর ইসলাম ধর্মে নিঃসন্দেহেই নেই। এটি লোকমুখে বহুল প্রচলিত একটি শব্দ মাত্র। মুসলিম আইনে বিয়ের কাবিননামাই হল বিয়ের চুক্তিপত্র। মুসলিম বিয়ের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিতে সাক্ষীদের উপস্থিতিতে ধর্মীয় আচার রীতিনীতি মেনে একটি বৈধ বিয়ে সম্পন্ন হয়। এরপর কাজী সাহেব আইন অনুযায়ী এই বিয়ের নিবন্ধন করলেই আইনগতভাবে আর কোনো ত্রুটি থাকে না। আর কোর্ট ম্যারেজ হলো এভিডেভিট বা বিয়ের ঘোষণা মাত্র। দিদিতিকে গতকাল রাতে এই বিষয়টি সৌরভের বাবা খুব ভালোভাবে বোঝান, কারণ তিনি চান দিদিতি তাওসিফের সঙ্গে এই না হওয়া বিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসুক। তিনি নিজ দায়িত্বে খুব ভালো ছেলের সাথে দিদিতিকে বিয়ে দেবেন, এমন আশ্বাসও দেন। এমনকি সৌরভের মাও খুব বোঝান ওকে। তাওসিফের আশা ছেড়ে দিতে বলেন। ছোট বোন কিরণও বাদ যায়নি বোঝাতে। শুধু চুপচাপ আছেন ঝুমুর। প্রচণ্ড কষ্টে আর রাগে তিনি কথা বলাই বন্ধ রেখেছেন ওর সঙ্গে। কারণ সেই শুরু থেকেই তিনি চাইছেন দিদিতি তাওসিফকে ভুলে যাক। অত বড় রাজনৈতিক আর ব্যবসায়িক পরিবারের ছেলে কখনোই দিদিতিকে স্বীকৃতি দেবে না, তারা মেনেও নেবে না ওকে। এই কথাটা প্রথম থেকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন মেয়েকে। কিন্তু মেয়ে তা মানতে নারাজ। তিনি তো আর মেয়ের মনের অভিসন্ধি জানতে পারছেন না। জানলে হয়তো ওকে ঘরবন্দিই করে ফেলতেন। দিদিতিও চুপচাপ সকলের কথা গ্রহণ করেই যাচ্ছে শুধু। তাতে একচুলও নিজের সিদ্ধান্ত হেরফের করেনি সে। বরং সর্বশেষ প্রমাণ নিয়ে সে হাজির হয়েছে আজ সকালে শেখ পরিবারে। কারণ তাওসিফ যে সত্যিই ওকে অস্বীকৃতি জানাবে এটা সে নিজেও বিশ্বাস করে। খবরটি তাওসিফের কাছে আসে বেলা 11টায়, ওর একমাত্র ছোট বোনই ফোন করে খবরটা জানায়। আর ওকে দ্রুত গাজীপুর ফিরতে বলে। এখন ওদের পুরো পরিবার গাজীপুরের বাড়িতেই অবস্থান করছে। নাওফিল আর ইয়াসিফ বাদে প্রত্যেকেই ঘুমে কাতর। এত বেলাতেও সকাল 8টার মধ্যে জরুরি কল পেয়ে ইয়াসিফ বেরিয়ে গেছে। আর নাওফিল 9টার সময় উঠে 10টার সময় নাস্তা বানাতে রান্নাঘরে প্রবেশ করেছে। ভাতের বোলটা সবে সে রাইস কুকার থেকে তুলতেই তাওসিফ হুড়মুড়িয়ে রান্নাঘরে আসে, ভাই রে ভাই, তুই তো আগে বলিসনি তোর দিদির কলিজা হহুত বড়। খুব অস্বাভাবিক এক অভিব্যক্তির সঙ্গে বলে তাওসিফ। বলিনি কারণ ওর সাহসিকতা মুখ বাড়িয়ে বলার মতো না। কিঞ্চিত চিন্তিত চেহারাতে বলল নাওফিল। তুই তাহলে ওকে চিনিসনি? তুই জানিস ও এখন কোথায়? কয়েক পল তাওসিফের ঘাবড়ানো মুখটা দেখে নাওফিল আন্দাজের বসেই বলল, গাজীপুর শেখ মেনশনে। ইয়েস ইয়েস। আমার পাছায় আছলা বাস দেওয়ার জন্য আগে থেকে তো তোরা দুজন ছিলি। এখন আরও একজন জুটিয়ে দিলি। এই না হলে ভাই। আরও অনেক প্রলাপ বকতে বকতে তাওসিফ বেরিয়ে গেল রান্নাঘর থেকে। নাওফিল খাবার নিয়ে ডাইনিং টেবিলে এসে চেঁচিয়ে তাওসিফকে বলল, যেতে হবে তো, না? এসে খেয়ে নে জলদি। আর নিহাত ভাইকে ফিরতে বল। একসঙ্গেই যাব বাড়ি। তাওসিফ বাথরুমে ঢুকেই শুনতে পেল কথাগুলো। তুষারদের ঘুমে একটু ব্যাঘাত ঘটল চেঁচামেচিতে। কিন্তু ঘুম উড়ল না। নড়েচড়ে সবাই আবার ঘুমে তলিয়ে গেল। তাওসিফ ফ্রেশ হয়ে বেরিয়ে এসে একদম তৈরি হয়ে খেতে এলো। বলল, আমি বোবা আজকের জন্য। একটা কথাও বলতে পারবো না। বড় কাকু ভেবেছিল আমি হয়তো সেদিন আবেগের বশে বিয়ের কথা বলেছিলাম।
পুলিশের সঙ্গে ফিরে যে সত্যিই কোর্টে গেছিলাম তা তো আর তার কানে যেতে দিইনি। আজ জানার পর আমার গালে জুতো পড়বে একের পর এক। বাড়ির পরিস্থিতি কি এখন আল্লাহই জানেন। নাওফিলও খেতে বসে চিন্তা করছে এটাই, দিদিতির হাতে কোনো প্রমাণ নেই বিয়ের, বাড়ির লোক তো জীবনেও ওর মুখের কথায় বিশ্বাস করবে না, আরও যদি জাকির উপস্থিত থাকের বাড়ি তবে দিদিতিকে আজ জেলে যেতে কেউ আটকাতে পারবে না। দ্রুত খাওয়া শেষ করে নাওফিল ইয়াসেফকে কল করে গাড়ি নিয়ে আসতে বলল। তারপর তাওসিফকে বলল, তোকে একবারই কথা বলতে হবে, যখন জিজ্ঞেস করবে কোর্টে গিয়ে বিয়েটা সত্যিই করেছিলি নাকি, তখন শুধু বলবি হ্যাঁ। এরপর যত কথাই হোক তুই বুক টান টান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনবি, বাকিটা আমি আর ছোট ভাই সামলে নেব। না মানে আমি শুধু দিদিতির সাহসের চিন্তা করছি। অবাক হচ্ছি খুব। ওকে দেখে মনেই হয় না এই ধরনের সাহস আর অন্যায় করার মানসিকতা রাখতে পারেও। অথচ কত ইনোসেন্ট মনে হয় দেখলে। সে ইনোসেন্টই ছিল। সাহসটাও খুব বেশি ছিল না, কিন্তু এই সাহসটা বাড়িয়ে দিচ্ছে ওর পেছনে আত্মগোপন করে থাকা মানুষটি, ওকে পুরো খারাপ করে ফেলছে মহিলাটা। হাতের কাছে থাকলে মহিলাকে শিক্ষা দিয়ে ছাড়তাম, বয়স হিসেব নিকেশ করতাম না। আর দিদিতি, ওকেও শেখ বাড়ির বউ হওয়ার 7 জনমের মতো মিটিয়ে দেব। জীবনটাকে বাজিতে লাগানোর পরিণাম কত এনজয়েবল সেটা প্রত্যেকদিন দেখাবো। ভালো থাকতে তো ভালো লাগেনি। তাওসিফের এখন আর চিন্তা হচ্ছে না, যেহেতু নাওফিল বলেছে ইয়াসিফ আর সে সামলে নেবে বাকি পরিস্থিতি, তবে তার আর চিন্তা করে নাওয়া খাওয়া বাদ দিয়ে লাভ কি। ঘণ্টাখানিকের মাঝে ইয়াসিফ চলে এলে নাওফিল তুষারদের থেকে আপাতত বিদায় নিয়ে রওনা হয় গাজীপুর। বুকের মধ্যে ডামাডোল হচ্ছে নাওফিলের। কতগুলো দিন পর কাছ থেকে দেখতে পাবে দিদিটিকে। ওর মুখোমুখি হওয়ার পর দিদিটিও কতটা জোর দিয়ে নিজেকে তাওসিফের স্ত্রী হিসেবে দাবি করতে পারে, সেটাও দেখার উত্তেজনায় হৃৎস্পন্দনের গতিবেগ বেড়ে চলেছে। সিঁদুর লাল আর সোনালি রঙা সেলোয়ার কামিজ পরে, মাথায় লাল ওড়নাটা টেনে, চেহারায় স্নিগ্ধ সাজ রেখে দিদিটি হাজির হয়েছিল শেখ মেনশনের বিশাল বসার ঘরটিতে। পুরনো সময়ের নকশাতে শেখ মেনশন তৈরি হয়েছিল। তাতে আজও খুব একটা আধুনিকতার বালাই নেই। সিনেমাতে এমন মহল আকৃতির বাড়ি দেখা হলেও স্বচক্ষে আজই প্রথম দেখা দিদিতির। শুভ্র রঙে সারা বাড়ির আনাচে কানাচে দামি সব শৌখিন সরঞ্জাম, আসবাব আর মাথার ওপরে বিশাল ঝাড়বাতি। নিচে বসার ঘরের মাঝ দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি চলে গেছে। করিডোর পেরিয়ে পুরো দোতলায় কতগুলো ঘর থাকতে পারে তা নিচে থেকে আন্দাজ করার উপায় নেই। তবে নিচের ঘরগুলোতে অধিকাংশই বাড়ির পরিচিকাদের দখলে বোধ হয়। দিদিটি এ বাড়ি প্রবেশের সময় মূল ফটকে পাহারায় দাঁড়িয়ে থাকা সিকিউরিটিকে বলেছিল, তাওসিফ শেখের পরম আত্মীয় আমি। তাকে ফোন করে বলুন রেজা হক স্মরণ এসেছে। তাওসিফ বাড়িতে নেই। তাই সিকিউরিটি কল করে জাকির শেখকে। দিদিটির দেওয়া পরিচয় বললে জাকির রেজা হক স্মরণ নামটি শুনেই ওকে ভেতরে পাঠিয়ে দিতে বলেন। প্রচণ্ড নার্ভাস হয়ে তিনি নিচে এসে অপেক্ষা করতে থাকে স্মরণ নামের মেয়েটিকে দেখার জন্য। এতগুলো বছর পর পেছনে ফেলে আসা সেই বিপজ্জনক মানুষগুলো আবার কেন এখন প্রবেশ করছে তার জীবনে। দিদিটি ভেতরে আসার পর জাকির ওকে দেখে প্রথমে খুব ক্রুদ্ধ হলেও পরবর্তীতে বুঝতে পারেন, এই মেয়েটিই তবে রেজার পালিত মেয়ে, যার জন্য রেজা জাইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, নিজের জীবনকে হুমকির মুখে ফেলেছিল, শেষে তো মৃত্যুও হলো। বাড়িতে হঠাৎ নতুন মুখ দেখে একে একে সবাই হাজির হয়। জাকির তখনও কথা বলা শুরু করেননি দিদিটির সাথে। ওর দিকে নিষ্পলক শুধু চেয়েই থাকেন। মাহতাব শেখ ঘরে বিশ্রাম নিচ্ছেন শুধু। তার স্ত্রী জান্নাতি বেগম ওকে শুধান, কে গো তুমি, মেয়ে? কার কাছে আসছো? দিদিটি জাকিরের মুখোমুখি দাঁড়িয়ে মিষ্টি করে হেসে বলে, তাওসিফ শেখের কাছে এসেছি। গত 4 মাস আগে আমরা বিয়ে করেছিলাম কোর্টে গিয়ে। সেটার কাগজ ওর কাছেই, আপনাদের জানায়নি। বলা শেষেই কারো বিস্ফোরিত চেহারা দেখার অপেক্ষা না করে শেষ দিন তাওসিফের সাথে বলা কথার রেকর্ডিং চালু করে দেয়। ওকে ডাকুন। আমাকে রোজ বলে আপনাদেরকে জানিয়েছে আমার কথা। কিন্তু আপনারা আমাকে মানছেন না, তাই আমি আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। আপনারা অনেক সম্মাননীয় আর উদারমনা মানুষ বলেই জেনে এসেছি, তাহলে আমাকে না মানবার কারণ কি? আমি আপনাদের ক্লাসে বিলং করি না বলে। তাওসিফের মা রত্না চেঁচিয়ে ওঠেন হঠাৎই, ও আমাদের এ বিয়ে নিয়ে কিছুই জানায়নি।
ও আমাদের না জানিয়ে কিভাবে বিয়ে করে নিতে পারে, যেখানে ওর অন্য জায়গায় বিয়ে ঠিক। আর ওর মতো ছিল সে বিয়েতে। এই তুমি কে? তুমি মিথ্যা বলছো। ইয়াসিফ এমন কাজ করলেও বিশ্বাস করতে পারতাম। তাওসিফ এমন জীবনেও করবে না। বাড়ির সব থেকে ছোট সদস্য ফিহা। তাওসিফ আর ইয়াসিফের ছোট বোন। বয়স 21 চলছে তার। দিদিটিকে আগাগোড়া দেখে সে বলল, এই তুমি জানো কোথায় এসেছো? অবশ্য জেনে শুনেই তো টোপ দিতে এসেছো। কিন্তু এটা জানো তোমার সাথে কি ঘটতে পারে মিথ্যা বলার জন্য? আমি মিথ্যা বলিনি। চাইলে আমার ফোনের ইনবক্স, সমস্ত কল রেকর্ডিংস চেক করে দেখতে পারো সবাই। অসম্ভব ঠান্ডা গলায় বলল দিদিটি। চোখে মুখে ওর একটুও ভীতি নেই। তা দেখেই জান্নাতি বেগম লাঠি ভর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে আসলেন ওর কাছে। জিজ্ঞেস করলেন, মিহাদ লুকিয়ে কেন বিয়ে করলো তোমাকে? কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা জাকির তখন মুখ খুললেন, তাহলে সেদিন তোমরা সত্যিই বিয়ে করে নিয়েছিলে? খুশি স্বামীর এ প্রশ্ন শুনে খুব বিস্ময় নিয়ে বললেন, আপনি দেখি আগেই জানতেন। তাহলে আটকাননি কেন মিহাদকে? ওর বিয়ে ঠিক হয়ে গেছে কিছুদিন আগেই। ও তো তখন কিছু বলল না। জাকির সেদিনের ঘটনা সব খুলে বললেন সবাইকে। রত্না মাথায় হাত দিয়ে তখন বসে পড়লেন সোফায়। জাহিদ শেখ কেবল বাড়িতে নেই, অফিসে গিয়েছেন তিনি। জাকির তাকে কল করে এমার্জেন্সি বাসায় আসতে বলে বাবার কাছে চলে গেলেন ঘটনা জানাতে। আর ফিহাকে বললেন তাওসিফকে কল করে জানাতে। এরপর 2 ঘন্টা যাবৎ দিদিটিকে বসার ঘরেই বসিয়ে রাখা হয়েছে। জাহিদ আসার পর দিদিটিকে দেখে সবকিছু জানার পর তাওসিফকে লাগাতার কল করতে থাকেন। রাগে মাথা ফেটে যাচ্ছিল তার। তা দেখে জাকির ভাইকে নিয়ে বাবার ঘরে চলে আসেন। শুধু তারা তিনজন ছাড়া দিদিটির মুখোমুখি হয়ে কেউ বসে ওকে দেখে চলেছে সেই তখন থেকেই। ফিহা পায়চারি করছে ঘন ঘন। আর রত্না গুনগুন করে কাঁদছেন। নিজের বান্ধবীকে কি করে ফেস করবেন সেই চিন্তায় অস্থির হয়ে পড়ছেন তিনি। ফাঁকে ফাঁকে তিনি আর ফিহা দিদিটিকে নানান রকম কথাও শুনিয়ে যাচ্ছেন, যা অপমানজনক। ওড়নার আঁচল মুঠোয় চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে সেসব কথা মুখ বুজে হজম করে যাচ্ছে দিদিটি। শুধু তাওসিফের আসার অপেক্ষা। বেলা 1:30টায় এসে পৌঁছয় শেখ মেনশনে ইয়াসিফের স্পর্টস গাড়িটা। ভদ্রতা রক্ষার্থে জান্নাতি বেগমের আদেশে ঘন্টা 3 পর তখনই কিছু নাস্তা দিদিটির সামনে দেওয়া হয়েছে। তা দিদিটি তাচ্ছিল্যের চোখে একবার দেখে মেকি হেসে জানায়, কিছুই খেতে পারবে না সে। এ কথা শোনার পর খুশি একবার গম্ভীর করে বললেন, অনেকক্ষণ হলো এসেছো, না খেয়ে বসে থাকতে দিই কি করে? কিছু হলেও মুখে দাও। আহা আম্মু এভাবে প্রথম দিনেই শ্বশুরবাড়িতে এসে লাজলজ্জা ভুলে নতুন বউ সকলের সামনে বসে খেতে পারে? বলতে বলতেই নাওফিল এগিয়ে আসে, হাস্যোজ্জ্বল মুখখানি, শুধু কঠিন ওর চোখ দুটোর চাহনি। বাড়ির সকল পরিচারিকা মেয়েগুলোর চোখ একটুখানি ধাঁধিয়ে গেল একসঙ্গে এই প্রথমে বাড়ির 3জন সুপুরুষকে পাশাপাশি হেঁটে আসতে দেখে। ইয়াসিফ কালকেরই ক্যাজুয়াল পোশাকে, তাওসিফ সাদা কালো ফরমাল শার্ট প্যান্টে আর নাওফিল স্বচ্ছ সাদা পাজামা পাঞ্জাবিতে। শেখ পরিবারের গর্ব বোধ হয় এদেরই বলে। যে 3 পুরুষের মাঝে আল্লাহ খুদ হয়তো কমই রেখেছেন। কিন্তু দিদিটি, তার যে বুকের মাঝে রক্ত ছলকে উঠল নাওফিলকে এতদিন বাদে দেখে, চোখজোড়া জ্বালা করে হঠাৎ আর্দ্র হয়ে এলো। ওকে দেখা মাত্রই করুণ এক সুর হৃদয়ে বেজে উঠল দিদিটির, সে সুরের কথাগুলো, তোমার জীবনের শ্রেষ্ঠ সুন্দর এ পুরুষ। যে পুরুষের স্নেহপূর্ণ মুখে ঝলমল করে ঐশ্বরিক নূরের ঝলকানি। সে পুরুষ অথচ তোমার নয়, হবেও না কখনো তোমার। দেখো না তাকে তুমি, আর দুর্বল হইও না তাকে দেখে। যত দেখবে ততই নিজেকে হারাবে তার মাঝে। নাওফিলের চোখে চোখ রাখাটা দিদিটির জন্য যে এত বেশি সংকোচজনক আর লজ্জাজনক মনে হবে, সেটা তো আগে উপলব্ধি হয়নি। পুরো শেখ পরিবারের সামনে একা একদিকে বসে থাকাটা যতখানি নার্ভাস করছে দিদিটিকে, তার চেয়ে বেশি অস্থির বোধ করছে নাওফিলের শান্ত, গাঢ় চাউনিতে আটকে। অপলক দৃষ্টি তার দিকে নিবন্ধ রেখে দাদা মাহতাব শেখের পাশে সিনা টানটান করে বসে খুব ধীরে ধীরে কথা বলে চলেছে দাদার সঙ্গে। কি অনায়াসেই বারবার ওকে ভাবিজান বলে সম্বোধন করে যাচ্ছে। দিদিটির কাছে খুবই বিচ্ছিরি লাগছে সে ডাক। ভাইয়া খুবই চাপা স্বভাবের, তা তো জানেনি সবাই। তাও সে যে সেদিন আব্বুর সামনে বিয়ে করার কথা, ভালোবাসার কথা বলেছিল, সেটাই তো অবিশ্বাস্য লাগছে আমার কাছে।
বাড়িতে জানায়নি, কারণ আপনাদের সামনে এভাবে বিয়ের কথাটা বলার মতো যতটা না ভীত ছিল, তার চেয়ে বেশি লজ্জা ছিল ওর। তাই সরাসরি ভাবিজানকে চলে আসতে বলে এখানে। ওসব ভালোবাসা বলে কিচ্ছু নেই, জাত দায়ে পড়ে বিয়ে করেছে আমার ছেলে। বেশি ভালো মানুষ হলেও যে বিপদটা আমার উজবুক ছেলেটাই প্রমাণ করলো। আমি মানি না ওই কোর্ট ম্যারেজ। ক্যান্সেল করে দে ওই কাগজপত্র, মিহাদের বিয়ে মিলির সঙ্গেই হবে। আমি কথা দিয়ে ফেলেছি। এই বিয়ে না হলে শুধু আমার সাথে সম্পর্ক নষ্ট হওয়া না, এই বাড়ির সম্মানও জড়িয়ে আছে। সকলে মিলে সেদিন মিলিকে দেখে এসেছি, জানিয়ে এসেছি তাওসিফের পূর্ণ সম্মতি আছে বিয়েতে। আমার পক্ষে এই বিয়ে ভাঙা অসম্ভব। রত্না জানালেন নিজের মতামত। তখনই ইয়াসিফ বলে উঠল, আমার সঙ্গে বিয়ে করিয়ে দাও আম্মু। মিটে যাবে ঝামেলা। কি আশ্চর্য! তোমার এত টেনশনে পড়ার কি আছে আমি থাকতে? সকলের চোখে আড়ালে তাওসিফ তখন পা থেকে জুতো খোলার ইশারা করে দেখালো ইয়াসিফকে। তাতে ইয়াসিফ আরও সাগ্রহে জানালো, আরে আমি ওর চেয়ে হ্যান্ডসাম আছি বেশি। মিলি ছিলি আমাকে দেখলে আর দিন দুনিয়া মনে করতে পারবে না। ঠোঁট কামড়ে ধরে তাওসিফ রক্তচক্ষু নিয়ে চেয়ে থাকলেও ইয়াসিফ আর তাকালি না ওর দিকে। নাওফিলের হাসি পেলেও এমন মুহূর্তে হাসা ভালো দেখাবে না বলে চুপ করেই রইল। আর দিদিটি তখন ইয়াসিফের দিকে অদ্ভুত কিছু দেখার মতো হতবাক অভিব্যক্তি নিয়ে চেয়ে আছে। জাকির বললেন, কথাগুলো তুই মজা করে বললেও এমনটা আমাদের মাথাতে আরো আগেই এসেছিল। কিন্তু তোর মতো জামাই মিলি চায় না। ও ধার্মিক, পর্দানশীল মেয়ে। তাওসিফকে পছন্দ করেছিল কারণ তাওসিফ কিছুটা ওর মানসিকতার মতোই। আবার ব্যাংকের চাকরিটাও ছেড়ে দিয়েছে শুনে আরো বেশি আগ্রহী হয়েছে ওর প্রতি। তাই তোর সঙ্গে একেবারেই এই মেয়ে যায় না। ও, তাহলে আর কি? আমার বেচারার মন্দ ভাগ্য, যাদের সঙ্গেই তাহলে ফিক্স করে দাও। মিলিতালি যাদকে না করতে পারবে না নিশ্চয়ই। মন খারাপের গলায় বলল ইয়াসিফ। মাহতাব শেখ হঠাৎ ধমকে উঠলেন ওকে, বারবার নাম বিকৃতি কেন করছিস? জানিস না নাম বিকৃতি করা উচিত না। এই তুই ঘরে যা তো। তোর এই আলোচনায় থেকে টেনশন নিতে হবে না। যা সর এখান থেকে। তাওসিফও বড় এক ধমক দিয়ে বলল ইয়াসিফকে। ইয়াসিফ নাওফিলের পাশেই বসে ছিল। নাওফিল নিচু স্বরে জিজ্ঞেস করল ওকে, তোর এই পাছায় আঙুল দেওয়া স্বভাব যাবে না। কার পাছায় আঙুল দিলাম কখন? নাওফিলের মতো করেই জিজ্ঞেস করল ইয়াসিফ। বাদ দিলি কাকে দিতে? একবার মিহাদ ভাইয়ের পিছে লাগছিস, আরেকবার আমার। ঘরে গিয়ে তোর নিজের পাছায় নিজে দিয়ে বসে থাক যা। জাহিদকে মাহতাব শেখ বলছেন তখন, এ বাড়িতে বিয়ের ব্যাপার কোনোদিনই স্বাভাবিকভাবে ঘটেনি, শুধু তোর বিয়েটা ছাড়াই। এখন ওরা দুজন নিজেদের সম্মতিতে একসঙ্গে থাকতে চাইলে আমাদের বাধা দিয়ে লাভ কি? কোর্ট ম্যারেজ কোনো বিয়ের মধ্যেই পড়ে না। তাই ওদের কাবিন কবুল করে বিয়ে করানোর ব্যবস্থা যত দ্রুত করে ফেলা যায় ততই ভালো। আর মিলির বাড়িতে তোরা গিয়ে দাওয়াত খেয়ে তখন কথা দিয়ে এলেও বিয়েটা তো আর হয়ে যায়নি। বিয়ের আসর থেকে কত বিয়ে ভেঙে যায়। তাই ওদিকের চিন্তা করে দুইজন প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের মতের বিরুদ্ধে যাওয়া সুবিবেচকের মতো কাজও হবে না। তাওসিফ নিজে গিয়ে সরাসরি মাপ চেয়ে আসবে মিলির বাড়ি থেকে। এই দায়টা অরি। দিদিটিকে বলল তারপর, তোমার পরিবারকে আসতে বলো কালই। কথাবার্তা বলে বিয়ের দিন ঠিক করতে হবে। কথা শেষ করে মাহতাব শেখ উঠে পড়লেন। ব্যক্তিগত সহকারীকে সাথে নিয়ে তিনি বেরিয়ে গেলেন বাইরে। রত্না তখন কাঁদতে কাঁদতে চলে গেলেন সিঁড়ি বেয়ে উপরে। কেউ একবার তার আর তার বান্ধবীর সম্পর্কের কথাটা ভাবল না বলে খুবই কষ্ট পেয়েছেন তিনি। জাহিদ তখনও বসে ভাবনায় মশগুল। জান্নাতি বেগম খুশিকে বললেন তার সঙ্গে ঘরে যেতে। হাদিস কিতাব পড়ে শোনাতে বলবেন বড় বউকে। ফিহাও আর দাঁড়িয়ে থাকল না। সে চলে গেলে জাকির বললেন তাওসিফকে, ওকে বাসায় পৌঁছে দিয়ে আয়, মিহাদ। দিদিটি উঠে জাহিদকে আর তাকে সালাম দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। ইয়াসিফ তখন এসে তাওসিফকে বলল, তোর কাছে মিলির নাম্বার আছে? থাকলে দে তো। দেখি পটানো যায় না কি শালিকে। ও সরি, মিলিকে টেলিং বাই মিস্টেক। হাহা। জাহিদ আর জাকির দুজনই চলে গেছেন উপরে। তাই এবার আর বাধা নেই। এক মুহূর্ত দেরি না করে তাওসিফ পা থেকে জুতোটা খুলে নিয়ে তেড়ে গেল ইয়াসিফের দিকে। ইয়াসিফও দাঁড়িয়ে রইল না। লম্বা পা জোড়া ছুটিয়ে পালিয়ে গেল। তবুও থামল না, তাওসিফ ওর পিছু পিছুই দৌড়ল।
নাওফিল সোফায় হেলে বসে চেয়েছিল দিদিতির যাত্রাপথেই। সবাই চলে গেলে ও বেরিয়ে পড়ল বাসা থেকে। এসে দেখল বাগানের কাছটায় দাঁড়িয়ে আছে দিদিতি, কানে ফোন নিয়ে কথা বলছে কারো সাথে। পেছনে থেকে কারো হেঁটে আসার আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়াবার আগেই ওর কবজি চেপে ধরে বাগানের ভেতরের দিকে নিয়ে এলো ব্যক্তিটি। কামিনী গাছের পেছনে এসে ছেড়ে দিল ওর হাত নাওফিল। দিদিতি দুরু বুকে নিজের সে হাতটা চেপে ধরে অনিমেষ দেখতে থাকলো নির্মল সাদায় আচ্ছাদিত রূপবান ছেলেটিকে। গোধূলি লগ্ন। বিশাল বাগানের ভেতরে পাখির জোরালো কলতান। ওরা দুজন বাগানের অতটা গভীরেও যায়নি। বাড়ির জানালাগুলো বাগানের এদিকটাতেই বেশি। সে জানালাগুলো থেকে ওদের দুজনকে যাতে চোখে না পড়ে এমন অবস্থানেই দাঁড়িয়ে ওরা। ভাবিজান, চলেন আমি আপনাকে পৌঁছে দিই। আমার আর আপনার মধ্যে খুব মিষ্টি একটা সম্পর্ক হতে চলেছে অতি শীঘ্রই। তার সেলিব্রেশনটাও করব আমার সেই ফ্ল্যাটে। সবাই থাকবে, আপনি আমার বড় ভাই, আপনার বান্ধবী, আমার বন্ধু, সবাই। এই তো সন্ধ্যা 7টায় আরম্ভ হবে, যাবেন তো আমার সঙ্গে? ভাইয়া বোধ হয় আর বের হবে না এখন। একদম পার্টি টাইমে উপস্থিত হবে। এখন সে চাচিকে সামাল দেবে একটু। প্রাণবন্ত হাসি নাওফিলের সুন্দর চেহারা জুড়ে। দিদিতি এদিকে কথা হারিয়ে ফেলেছে, কি অভিব্যক্তি প্রকাশ করা উচিত তাও বুঝে পাচ্ছে না। এলোমেলো লাগছে নিজেকে, নিজের দেহের ভেতরের অশান্ত মনটাকেও। কথাটা সেখানে সাজানো গোছানো হবে কি করে তাহলে? নাওফিল তা হয়তো চট করেই বুঝে ফেলল। আর তাই এবার সরাসরি মূল প্রসঙ্গে এগুলো। থ্যাঙ্কস জানান আমাকে, শরণ ভাবি। কত কথা খরচ করে অবশেষে আপনাকে আমার ভাবি করতে পেরেছি। কৃতজ্ঞতা প্রকাশ না করেই চলে যাচ্ছিলেন। থ্যাঙ্কস নেওয়ার জন্য এভাবে ঘুপছি ঘাপছির মধ্যে নিয়ে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য? ওটা তো আমি জিজ্ঞেস করব। কি উদ্দেশ্য ভাবিজান? স্কিপ করুন। ভাবিজান শব্দটা একদম স্কিপ করবেন। যেটা মন থেকে নিতে পারবেন না সেটা নিয়ে ঠাট্টা করাও নিতে পারবো না আমি। রেগে গিয়ে বলল দিদিতি। নাওফিল হাসিটা মুখে ঝুলিয়েই শুধাল, আপনি মেনেছেন তো আমাকে দেবরজান হিসেবে? কোনো জবাব না দিয়ে দিদিতি মুখ ঘুরিয়ে রইল। নাওফিল আচমকা অবাক কণ্ঠে বলল, তাহলে আপনার উদ্দেশ্য ছিল মূলত আমার ভাই? আমাকে দেবর বানানোই তাহলে আপনার উদ্দেশ্য ছিল? তারপর বিষণ্ণ সুরে বলতে থাকলো, ইসরে, কি বকা আমি! মাঝখান থেকে আমি আরো ভেবেছিলাম আপনি আমার প্রেমে পিছলে গেছেন, যখন তখন আমার সামনে এসে দাঁড়াতেন, আমার অসুস্থতাতেও ছুটে চলে আসতেন, রান্নাবান্না করে দিয়ে যেতেন, ফোনে খোঁজ খবর নিতেন, যত্ন করার চেষ্টা করতে আমাকে অনেক। এসব যে দেবর ভেবে করতেন সেটা আমাকে বললে ভালো হতো না? তাহলে আমার এইটুকু মনটা ভেঙে যেত না। ফাজলামো করার মুডে নেই। ফিরবো আমি। তাওসিফ কি আসবেন নাকি আমি একাই যাব? আপনার বর আপনি কল করে জেনে নিন। বলেই নাওফিল বাগান থেকে বেরিয়ে যাবার উদ্দেশ্যে পা বাড়াল। কয়েক পা এগিয়েও গেল। কিন্তু পিছু ডাক আসতে পারে তা আশাতীত ছিল। নাওফিল, আপনি যতটা সাহায্য আজ করলেন, আগামীতে ততটাই কঠিন কিছু ভেবে রেখেছেন আমার জন্য, তাই না? পিছু ফিরে কথাগুলো শুনে নীরবে এগিয়ে এসে দাঁড়ালো নাওফিল ওর কাছে। কেন কঠিন হব? আপনার আর ভাইয়ার বিয়েটা তো অ্যাক্সিডেন্ট, তাই না? তাহলে কঠিন কেন হব আমি? আপনি কি আমার প্রাক্তন? আমাকে ধোঁকা দিয়ে আমার ভাইকে বিয়ে করেছেন, এমন কিছু? তাহলে কঠিন হব কেন? আমি সত্যিই দুটো উদ্দেশ্যে এ বাড়িতে এসেছি। বাবা সরাসরি স্বীকার করে নিলেন, ভাবিজান। তা কি উদ্দেশ্য দুটো? বাবার হত্যাকারীকে বা কারা তা জানতে, আর তারপর জেনে তাদেরকে হত্যা করবেন। তাহলে আমাকেই খুন করতে এসেছেন আপনি? দিদিটি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল, রেগে গিয়ে বলল, ভাবি ডেকে পিঞ্চ করা বন্ধ করবেন। আপনাকে কেন খুন করতে আসব? কারণ তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী তো আমি। আপনি আমার বাবার মৃত্যুর সময় 5 বছরেরও ছিলেন না। আপনি কেন দায়ী হবেন? নাওফিল এ প্রশ্নে একটু হাসে। সে হাসি বুঝিয়ে দেয়, অনর্থক কথা বলেনি সে। তার মানে সত্যিই নাওফিল দায়ী। দিদিটি জিজ্ঞেস করে উত্তেজিত গলায়, আপনি জানেন তাহলে বাবাকে কে মেরেছে? আপনার নিজের বাবা, তাই না? জাইন মাহতাব। কিন্তু আমার আব্বু তো নিখোঁজ, তাকে সারা দুনিয়ার পুলিশ খুঁজেই পেল না। তুমি কি করে পাবে? তাহলে কি তুমি তার বদলে আমায় মেরে যাবে? যেহেতু আমিই দায়ী তোমার বাবার মৃত্যুর জন্য।
চুপ করুন, আমি কাউকেই খুন করতে আসিনি। নজর লুকিয়ে চেঁচিয়ে উঠে বলল দিদিতি। নাওফিল তখন ওকে কাছে টেনে মৃদু হেসে বলল, আমার চোখে চোখ রেখে গলাবাজি করার সাহস নেই। আমার দিকে তাকাও, শরণ। আমার চোখে চেয়ে বলো, আমাকে খুন করতেই তুমি শেখ ভিলায় প্রবেশ করেছ? না, জীবনেও তাকাব না তোমার চোখে আমি। বকা পেয়েছো আমাকে। আমি তাকাব আর অমনি তুমি হিপনোসিস করে নেবে আমাকে, আমার পেট থেকে কথা বের করার উদ্দেশ্যে। মুখ ফিরিয়ে জিদ্দি কণ্ঠে বলল দিদিতি। নাওফিল ঠোঁট চেপে হাসে, চোখের কোণ কুঁচকে আসে সে সময়। ছোট ছোট চোখ দুটো আরো ছোট হয়ে আসে তখন। তাতেও কি ভীষণ রূপবান আর কমনীয় লাগে মুখখানি। কোনাচে চোখে তা দেখে শরণ, লুকিয়ে লুকিয়ে। আর তার ছুরি ধরে ফেলতেই নাওফিল আরো হাসে, ঠোঁট ছড়িয়ে নিঃশব্দে হাসতেই থাকে। ধরা পড়ে যেতেই বিব্রত হয় শরণ সাংঘাতিক। ওর পেছনে থেকে সামনে এসে দাঁড়ালো নাওফিল খুব কাছাকাছি। আমি তো শুধু দেখতে চাই নির্ভীক, বেপরোয়া আর সৈনিক রূপের শরণ কঠিন চোখে আমার দিকে চেয়ে দৃঢ় সুরে বলছে, ইয়েস, আই ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউ, নাওফিল। চোখ বুজে দীর্ঘ এক শ্বাস টানল দিদিতি। মুখ তুলে নাওফিলের কথা মতোই ওর চোখে চোখ রাখল অবশেষে। সংকোচে ওর বিহ্বলতা। মনের ভুলে কখন যে নাওফিলকে তুমি সম্বোধন করে ফেলেছে সে খেয়ালও নেই। মৃদু তৈলাক্ত লালচে ফর্সা মুখটাই নাওফিলের ওই ঘোরাল চাহনির চোখচোরার ভাষা বোঝার এই এক জীবনেরই স্বাদ ভীষণ দিদিতির। সে স্বাদ বুঝি আর এ জীবনে পূরণ হবে না। আরো ভীষণ স্বাদ ঢেউ খেলানো চুলে অর্ধ কপাল ঢেকে থাকা নাওফিলের ওই ছোট্ট কপালের মাঝে ঠোঁট দুটি ছুঁয়ে রাখার, ভ্রু জোড়ার মাঝে আর নাকের ডগার বিন্দু বিন্দু ঘাম সোহাগের আঁচলে মুছে দেওয়ার, বুকের গহনে সেধিয়ে থাকা নিজের ভীত, বন্দি অনুভূতিকে প্রশ্রয় উড়িয়ে দিয়ে তৃষ্ণার্ত ওষ্ঠযুগলে একটিবার নাওফিলের অধর মাঝের উষ্ণ, ভেজা আদর পাওয়ার। হবে না, এ জীবনে আর হবে না সেই স্বাদ পূরণ। তুমি আমাকে মারতেই তো শেখ ভিলায় এসেছো, শরণ ভাবি। নইলে কি আর আমার ভাইয়ের বউ হতে চাইতে? প্লিজ নাওফিল, ভাবি ডাকা বন্ধ করো। বিয়েটা হওয়ার পরই না হয় ডেকো। আর আমি জানি সেদিন কোর্ট ম্যারেজটাও সম্পূর্ণ মিথ্যা ছিল। নাওফিল হাসতে হাসতে গলায় পড়ে থাকা সাদাটে লম্বা চেইনটাই লাগানো গোল রিংটা আঙুলের মাঝে ঘুরাতে ঘুরাতে বলল, কিন্তু কাবিন কবুল আর মিথ্যা হবে না। ভয় নেই, এবার বিয়েটা হবেই। শেখ পরিবারের বধূ তোমাকে বানিয়ে দেব, তুমি নিশ্চিন্তে থাকো শরণহ না, দিদি। শরণ তুমি আমার ভাইয়ের জন্য, আমার জন্য না হয় দিদি হও। তবে চাইলে যখন তখন আমাকেও তুমি পেতে পারো। যেমন এই মুহূর্তেই চাইলে আমার ঠোঁট ছুঁতে আসতে পারো, কাউকেই বলবো না। কিসমি, দিদি। শেষোক্ত কথা নাওফিল ওর মুখের খুব কাছে এসে মন্থর গলায় বলল, খুবই কোমল করে। দিদিটি হয়তো বাস্তবেই নেই। ও কোথাও একটা হারিয়ে গেছে হঠাৎ করেই। একটু আগেও যাওয়ার কাছে অধরা মনে হচ্ছিল, পাওয়া হবে না বলে আফসোস হচ্ছিল। খানিক আশকারাতেই সব আফসোস উবে গেল কি। তৃষ্ণার্ত কাক পানির সন্ধান পেলে দিকবিদিক জ্ঞান হারায়, দিধিতিরও কি তাই হলো। চোখের পলকেই অধৈর্য দিধিতি জলে ঝাঁপ দেবার মতোই আকস্মাৎ নাওফিলের ঠোঁট দুটোই পতন ঘটাল নিজের। তারপর হঠাৎই প্রবল ধাক্কায় দূরে সরে এলো সে। কি করলে তুমি? তুমি না আমার ভাবি হতে যাচ্ছ, দিদি। প্রচণ্ড অসন্তোষ গলায় আর্তনাদ করে উঠল নাওফিল। দিদিটি অবুঝ চোখে চেয়ে থাকে, একটু আগের কোনো কিছুই যেন খেয়ালে নেই ওর। কি হয়েছে? কি করেছি আমি? ও কিস মাই লিপস। মৃদু চিৎকারে বলল ও। দিদিটি বিস্ফুরিত চোখে খানিকক্ষণ চেয়ে থেকে আকস্মিক ধেয়ে এসে নাওফিলের বুকে ধাক্কা মারল, চিৎকার করে উঠল, তুমি আমাকে হিপনোসিস করে নিয়েছিলে, ব্লাডি রাস্কেল। নোংরা ছেলে। শয়তান, বেয়াদব। তবে শেষের গালি দুটো দেওয়ার সময় নাওফিল ওকে ঝাঁপটে ধরে মুখ চেপে ধরল, তুমি ছোচার মতো আমার ঠোঁট দেখছিলে কেন? ও গ্রিডি, ক্যাডিস গার্ল। সেই মনু। দিদিটি ওর বাহুবন্ধনীতে ছটফট করতে করতে বলল, একদম মেরে মুখ লাল করে দেব, বেয়াদব পুরুষ। তাকিয়েছি বলে কি খেতে চেয়েছি? শেষ কথাটায় নাওফিল একটু থমকানো ভঙ্গিতে চেয়ে থেকেই তারপর ঠোঁট চেপে হেসে ফেলল। দিদিটি সে হাসি দেখে নিজের ঠোঁটকাটা কথাটা মনে মনে পুনরাবৃত্তি করে বেশ লজ্জা পেল। হ্যাঁ, ও তো এমন কিছুই জীবনে না পাওয়ার আফসোসে একটু আগেও কষ্ট পাচ্ছিল, শখের বশে সেটাই প্রকাশ করে ফেলল। তাই বলে ওকে এভাবে বেইজ্জতি করল শয়তানটা।
নাওফিলের হাস্যরত মুখটা কটমট চাউনি দেখতে দেখতে সজোরে ওর পায়ে পাড়া দিয়ে ধাক্কা মেরে বসল। তবে নাওফিল বিকারহীন। আর একটি মুহূর্ত ওখানে দাঁড়ালো না দিদিটি। সে যেতেই নাওফিল এক হাতে পা আর আরেক হাতে মুখ চেপে ধরে ব্যথায় চিৎকার করে উঠল। চলবে। গল্প আমি অভিশাপ পৃথ্বীর। দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইশরাত জাহান দুতি। দ্বিতীয় পর্ব।